তো আমরা হাইপারপি নিয়ে পরে পড়াশোনা করবো। সো বেসিক্যালি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি কিভাবে ইনস্টল করে সেটাই দেখবো। ওকে, তো একটু দেখি ডিভাইস স্পেস কোথায় ফাঁকা আছে। ওকে, ডিডার। সো বেসিক্যালি আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। ভিএমটা কিভাবে ক্রিয়েট করে, সো ভার্চুয়াল মেশিন। সো আপনারা, আমি যেটা লাস্ট ডেতে বলছি, আমরা যেটা করব ডকুমেন্টেশন করব। ওকে, তো ডকুমেন্টেশনের জন্য স্নিপিং টুলটা ইউজ করতে পারি, খুবই বেটার। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো আমি জাস্ট আপনাদেরকে কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি। স্ক্রিনশট গুলো এভাবে নেবে, হ্যাঁ। তো এখানে আরেকটা জিনিস নিতে পারেন, এভাবে নেওয়ার পরে যে এখানে মনে হয় মার্ক করার অপশন আছে, সেখানে মার্ক করে দিবেন যে আমরা এখানে ক্লিক করবো নেক্সট। তাহলে হচ্ছে আপনাদের স্ক্রিনশটটা দেখে বুঝতে ইজি হবে। ওকে, তারপর হচ্ছে নেক্সট। তো আমরা বিএম টা ক্রিয়েট করবো, বিএম এর একটা নাম দিতে হবে। তো এডি 01 আমরা জাস্ট একটা নাম দিলাম। তো এই নামটা হচ্ছে ইউনিক হতে হবে, আপনার যে আরো বিএম গুলো আছে বা ক্রিয়েট করবেন সেই নামের সাথে যাতে সেম না হয়। তারপর হচ্ছে বিএম এর লোকেশন, বিএম টা কোথায় হবে। তো আপনার যেখানে স্টোরেজ ফাঁকা আছে, তো আমার এখানে স্টোরেজ ফাঁকা আছে, আমি বিএমস এর মধ্যে ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমি ক্রিয়েট করবো। সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বিএম এর নেম আর একটা হচ্ছে বিএম এর লোকেশন। তো এই দুটা জিনিস আমি মার্ক করে দিলাম। এটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে, হোয়াইট করতে হবে, তারপর হচ্ছে আমাদের নেক্সট ক্লিক করতে হবে। তো আপনারা হচ্ছে যাই এভাবেই করবেন। তো ড্র্যাগ এন্ড মানে ক্লিক কেটে নিবেন না, কেটে নিলে দেখা যায় কোনো এক জায়গায় মিসিং পার্ট থাকবে, যাতে মিসিং পার্ট না থাকে এবং হচ্ছে রেজুলেশন যাতে বেটার হয়। অথবা আপনার থার্ড পার্টি টুলস ইউজ করতে পারেন, যেগুলো দিয়ে খুব সুন্দরভাবে আরো কিছু জিনিস করা যায়, 1 2 নাম্বারিং দেওয়া যায়। তো তারপর হচ্ছে আমরা জেনারেশন স্পেসিফাই করব। সো আমরা হচ্ছে লেটেস্ট জেনারেশনেরই বিএমটা নিব। তো জেনারেশন 2, জেনারেশন 2টা সিলেক্ট করবেন। তো এগুলার হচ্ছে ডকুমেন্ট যখন প্রিপেয়ার করবেন, এগুলার নিচে আপনি হচ্ছে যাই দিয়ে দিবেন যে বিএম নেম ইউনিক হতে হবে, লোকেশন, হ্যাঁ আপনাকে লোকেশন স্পেসিফাই করতে হবে, তারপরে নেক্সট ক্লিক করতে হবে। তারপর হচ্ছে মেমোরি। তো ইউজ ডাইনামিক মেমোরি, এটা রিকমেন্ডেড না ডাইনামিক মেমোরি ইউজ করা। তো আমরা হচ্ছে ইনিশিয়ালি খুব স্মল অ্যামাউন্টের মেমোরি ইউজ করব। তো আমি এখানে মেমোরি দিচ্ছি। প্লাস তারপর হচ্ছে আমার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, আমি কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট করবো। So আমার এখানে যে ভার্চুয়াল সুইচ আছে সেই সুইচের সাথে কানেক্ট করবো। তো এখানে বেসিক্যালি
ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট হবে। সো এটা লোকেশন হচ্ছে বিএসডিএক্স এর নেম। সো এটাকে আপনি হচ্ছে যাই রিনেম করে দিতে পারেন। এটা হচ্ছে ওএসডিএক্স। তো লোকেশন হচ্ছে এখানে হবে। এটার সাইজ আপনি কত দিবেন? সো লেটস সে আমি 200 জিবি দেব। এটা হচ্ছে ডিস্কের নেম, এটা হচ্ছে ডিস্কের লোকেশন, ডিস্কের সাইজ। সো আমি চাইলে বিএসডিএস আলাদা ক্রিয়েট করে অ্যাটাচ করতে পারি। দুই তিনটা অপশনের আলাদা আলাদা অপশন দিবেন যদি আমার হার্ড ডিস্ক আগে থেকে ক্রিয়েট করা থাকে। সো আমি সেকেন্ড অপশন সিলেক্ট করে আমি আর হার্ড ডিস্কের দিকে দিতে পারি। আমি যদি চাই যে ডিস্কটা পরে ক্রিয়েট করবো, সেক্ষেত্রে অ্যাটাচ ভার্চুয়াল ডিস্ক হার্ড ডিস্ক লেটার অপশনে ক্লিক করবো। তো আমি এট এ গ্ল্যান্স ক্রিয়েট করতেছি, এই জন্য আমি হচ্ছে যাই সিলেক্ট করলাম। নেক্সট। তো এখান থেকে আমি চাইলে ওয়েস্ট পরে অ্যাটাচ করতে পারি, অথবা ওয়েস্ট এখনই আমি ইয়া করে দিতে পারি। সো ওয়েস্ট আমি সিলেক্ট করব। সো আমি উইন্ডোজ সার্ভার লেটেস্টটা নিচ্ছি, 2025 ইভালুয়েশন এডিশন। সো স্ক্রিনশট। তো এখানে হচ্ছে ইমেজ ফাইলটা আমাকে দেখিয়ে দিতে হবে, তারপর হচ্ছে নেক্সট ক্লিক। তো এখানে আমার টোটালটা সামারি দিচ্ছে। তো এটা হচ্ছে আমার সামারি ফেস, আমরা যা সিলেক্ট করছিলাম সেটার সামারি। তারপর হচ্ছে তো ফিনিশ দিলে আমার হচ্ছে বিয়ের ক্রিয়েশন হয়ে গেছে অলরেডি। তো আমি যে বিএমটা আমার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সেই বিএম। আচ্ছা, এই ইমেজটাকে আমি একটু এডিট করে দিই। আসসালামু আলাইকুম। ঠিক। আজকে আমার ফার্স্ট ক্লাস এবং একটু ধরতে পারতেছি না আর কি, এটা কি করতেছেন এখন? আচ্ছা, আমরা হচ্ছে যে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করলাম, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা ওএস ইনস্টল করব, একটা উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করেন। হ্যাঁ, সো বেসিক্যালি আমাদের আজকে কাজ হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টল করব। লাস্ট ডেতে আমরা থিওরিক্যালি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস নিয়ে পড়াশোনা করেছিলাম। সো অ্যাজ পার প্রিভিয়াস আমাদের সবার ফিডব্যাক, আমরা হচ্ছে যাই একটা ক্লাস করব, তারপর একটা হচ্ছে যাই প্র্যাকটিক্যাল করব। ওকে। সো বাকিদের কারো কোনো কোশ্চেনস? আসসালামু আলাইকুম। জি।
আচ্ছা, আমাদের এই আপনার উইন্ডোজ সার্ভার কনফিগার করার জন্য আমাদের ল্যাপটপে মিনিমাম কি পরিমাণ কনফিগারেশন থাকা দরকার, র্যাম রোম বা এরকম কিছু? তো আমি যেটা মনে করি লিস্ট হচ্ছে আপনার 16 GB র্যাম, 4i5 উইথ লেটেস্ট জেনারেশন হলে বেটার। হ্যাঁ, পারফরমেন্স বেটার, এসএসডি স্টোরেজ। তো সেক্ষেত্রে আপনার একটা বিএম এর জন্য একটু অ্যাবভ 256 GB হার্ড ডিস্ক হলে হবে, 256 GB অর অ্যাবভ। ওকে। ওকে, বাট আরো যদি হাই কনফিগারেশন থাকে বেটার। যেমন আমার এখানে আমার ল্যাপটপটাতেই র্যাম হচ্ছে যে 32 GB, কারণ এখন আসলে ওএস এর জন্য অনেক বেশি হার্ডওয়্যারের প্রয়োজন হয়। ঠিক আছে, তো আরো যদি কারো 32 GB 64 GB থাকে সেটা আরো বেটার। আচ্ছা ভাইয়া, আমাদের কি আইএসও ফাইলটা শেয়ার করা হবে? ওকে, আমি দিয়ে দিচ্ছি কিভাবে আইসো ফাইল ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনি উইন্ডোজ সার্ভার 2025 এর ইভালুয়েশন এডিশনটা ডাউনলোড করবেন। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি এখানে ক্লিক করবেন আইএসও 64 বিট এডিশন। তো এটা ডাউনলোড শুরু হবে। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, বলেন। ভাইয়া, আমার ল্যাপটপের হচ্ছে গিয়ে র্যাম 8 GB আর 500 GB ইয়ে আছে, স্টোরেজ আছে, এসএসডি। ভার্চুয়াল বক্সে ক্রিয়েট করে তো এটা ইয়ে করতে পারবো, সাপোর্ট হ্যাঁ হ্যাঁ করবে না? হ্যাঁ, করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন পারবেন। হয়তো একটু স্লো হবে মনে হচ্ছে, কিন্তু পাবো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। ভাইয়া, আমি একটু মিস করছি স্টার্টিং এ হাইপার বি আসলে কোথা থেকে শুরু হয়েছে, এইটা একটু মিস করছিলাম। তো আমরা জাস্ট একটা ভিএম ক্রিয়েট করতেছিলাম। সো কেউ হয়তো হাইপার বি নিয়ে কাজ করবে, তার জন্য একরকম, কেউ হয়তো ভার্চুয়াল বক্স, কেউ হয়তো হচ্ছে ভিএমআই ওয়ার্ক স্টেশন, আর তার যে ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম আছে যে কোনো প্ল্যাটফর্মে করতে হবে, অথবা আপনি আপনার ডিরেক্ট সার্ভারে ওয়েস ইনস্টল করতে পারেন। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে ভিএমটা কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখলাম। হ্যাঁ, যদি হাইপার বি হয়। তো যদি ডিফারেন্ট প্ল্যাটফর্ম হয় ডেফিনেটলি সেটার প্রসেসটা ডিফারেন্ট হবে। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করে, উইন্ডোজ সার্ভার 2025 অপারেটিং সিস্টেম ডেপ্লয় করে। ঠিক আছে, সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এখানে কমপ্লেক্স কিছু নাই। আমি ডকুমেন্ট নিয়ে নিয়েছি। যদি হাইপার বি হয় আপনারা এভাবে করতে পারেন। তারপর আমরা হাইপার বি নিয়ে আমাদের ডিফারেন্ট ক্লাস আছে, তো ডে ওয়ানে হয়তো হাইপার বি নিয়ে নেই, শুধু অ্যাক্টিভ ডিরেক্টরি। তো আপনারা জাস্ট ডকুমেন্ট গুলা দেখেন। লেটস সে আপনি যদি হচ্ছে যাই ভিএমআই ভার্চুয়াল বক্স ইউজ করেন, তো ওইখানে আপনাদের কারো কি আছে ভিএমআই ভার্চুয়াল বক্স ইনস্টল করা? জি আছে। আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন, পরে আমরা ওইখান থেকে কিভাবে ভিএম ক্রিয়েট করে দেখা দিব। সো ভার্চুয়াল বক্স ইউজ করলেও কিভাবে করেন ওটা ডকুমেন্ট করে রাখবো, যাতে হচ্ছে আপনার পরবর্তীতে ভিএম ক্রিয়েটের কোনো ইস্যু না হয়। ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে ভিএম এ ওএস ইনস্টল করব। সো বেসিক্যালি আমাকে স্টার্টে ক্লিক করতে হবে।
তো আমাকে এনে কি প্রেস করতে হবে, ওকে? এনে কি প্রেস করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে বেসিক্যালি আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমরা দিই, টাইম জোন এটাই দিব, নেক্সট। এখানে কোনো কিছু আর চেঞ্জ করতে হবে না। নেক্সট, কিবোর্ড লেআউট হবে ইউএস। কেউ যদি ডিফারেন্ট রিজিয়নে থাকেন সেক্ষেত্রে ডিফারেন্ট সিলেক্ট করতে পারেন। তারপর আবার নেক্সট। সো আই ইনস্টল উইন্ডোজ সার্ভার অপশন সিলেক্ট করতে হবে। সো এখানে এটা সরি, এখানে অ্যাকসেপ্ট করে দিতে হবে। এখানে আপনার এটা সিলেক্ট করতে হবে, তারপর সেটাকে অ্যাকসেপ্ট করে দিতে, তারপর হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে আমরা কোন এডিশনটা দিব সেটা সিলেক্ট করতে হবে। সো আমরা হচ্ছে উইন্ডোজ সার্ভার স্ট্যান্ডার্ড ইভালুয়েশন এডিশন দিব। এটা ইভালুয়েশন মানে হচ্ছে ট্রায়াল, হ্যাঁ। সো স্ট্যান্ডার্ড ডাটা সেন্টার হচ্ছে বেসিক্যালি সার্ভার অপারেটিং সিস্টেমের এডিশন, আমরা থিওরিক্যালি পড়ছিলাম। হ্যাঁ, এখানে আমরা যে ডেটা সেন্টার রেভলিউশন ডেস্কটপ এক্সপেরিয়েন্সটা দেওয়ার কথা না, নাকি স্ট্যান্ডার্ড? আমরা যে কোনোটাই দিতে পারি, হ্যাঁ। সো বেসিক্যালি আপনি কি প্রথম দুইটা ক্লাসে ছিলেন, ওরিয়েন্টেশন ক্লাস বা হচ্ছে যে ওরিয়েন্টেশনটা মিস করছি। আচ্ছা, তারপরে আরো একটা ক্লাস ছিল অনলাইন, একটা ক্যাম্পেইনের একটা ক্লাস ছিল, লাস্ট ক্লাসটা করেছিলাম। বুঝতে পারছি। তো ওই ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করেছিলাম। সো উইন্ডোজ সার্ভারের দুইটা এডিশন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, একটা হচ্ছে ডাটা সেন্টার এডিশন, আর এজুরের জন্য ডাটা সেন্টার এজুর এডিশন নামে একটা এডিশন আছে, হ্যাঁ। সো প্রত্যেকটা এডিশনে দুইটা ভার্সন, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে যে ডেস্কটপ এক্সপেরিয়েন্স। ডেস্কটপ এক্সপেরিয়েন্স হলো যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে, হ্যাঁ। কোডটা বেসিক্যালি হয় কমান্ড মোড দিয়ে। সো আমরা যেটা দেখি ইন্ডাস্ট্রিতে, সো বেসিক্যালি হচ্ছে উইন্ডোজ সার্ভার সবাই হচ্ছে যে ডেস্কটপ এক্সপেরিয়েন্সই ইনস্টল করে, ওকে। সো জি ভাই, আমি ডাটা হচ্ছে সেন্টার ওর উইন্ডোজ 26 এর যেটা 2016 যেটা, ওটাতে ওই যে ডেটা সেন্টার রেজলিউশন উইথ ডেস্কটপ এক্সপেরিয়েন্স এটাই করেছিলাম আর কি, প্র্যাকটিস। হ্যাঁ, এখন হচ্ছে ডাটা সেন্টার এবং স্ট্যান্ডার্ড এডিশন, এখানে কিছু ডিফারেন্স আছে। সো আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি যে পার্সপেক্টিভ থেকে ল্যাবটা করব, এখানে আসলে ফিচারগত ডাটা সেন্টার এডিশন স্ট্যান্ডার্ড এডিশনের পার্থক্য নাই। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, আপনার স্ট্যান্ডার্ড এডিশনের লাইসেন্সের প্রাইস যদি 5 টাকা হয়, আর ডাটা সেন্টার এডিশনের প্রাইস হবে 50 টাকা, অ্যাটলিস্ট 50 টাকা বা 100 টাকা। সো প্রাইস ডিফারেন্স 10 টাইমস অর 20 টাইমস বেশি ডাটা সেন্টার এডিশন, ওকে। স্ট্যান্ডার্ড এডিশন যদি আপনি ওয়েস ইনস্টল করেন, সেটাকে আপগ্রেড করে ডাটা সেন্টারে নেওয়া যায়। ডাটা সেন্টারকে কখনো ডাউনলোড করে স্ট্যান্ডার্ড এডিশনে নেওয়া যায় না। তো আপনি যখন মেক শিওর হবেন যে আপনার যে সার্ভিসটা ইনস্টল করতেছেন সেটার জন্য ডাটা সেন্টার এডিশনই লাগবে, অথবা আপনি যে লাইসেন্সটা কিনেছেন সেটা ডাটা সেন্টার এডিশন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ডাটা সেন্টার এডিশনে যাবেন, আদারওয়াইজ আপনি স্ট্যান্ডার্ড এডিশনে যাবেন। ক্লিয়ার?
জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ক্লিয়ার। ইউ। ওকে, তো এখানে আরো একটা মজার জিনিস আছে, আমি একটু পরে দেখাবো। এটা আমরা ওয়েস্টে সেট আপ করি, তারপরে আপনাদেরকে দেখাবো। সো আমরা বেসিক্যালি হচ্ছে উইন্ডোজ সার্ভার স্ট্যান্ডার্ড এডিশন ইভালুয়েশন, এটা হচ্ছে আমরা ট্রেনিং পারপাসের জন্য, আমরা কখনো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করব না। ওকে, তো আপনারাও এটা প্র্যাকটিস করবেন আপনাদের অর্গানাইজেশনে, ক্র্যাক সফটওয়্যার ইউজ না করা। তো এখন বলতে পারেন যে ভাই আপনি তো আমাদেরকে বলতেছেন কোম্পানি তো আমাদেরকে টাকা দিবে না, রাইট? কোম্পানি তো আমাদেরকে বলবো সবাই পারে, আপনারা পারেন না কেন? তো বেসিক্যালি এই সফটওয়্যার গুলা কিন্তু একজন ডেভেলপ করছে, রাইট? ডেভেলপ করছে না, ওয়েস মাইক্রোসফট বানাচ্ছে, এটা বিল গেটস ইনভেস্ট করতেছে। তো আপনি আরেকজনের জিনিস চুরি করে ইউজ করতেছেন, তো এটা কি আসলে ইথিক্স এর দিক থেকে আপনি কি ভালো কাজ করতেছেন? এটা রেসপন্সিবিলিটি কি আপনার নিতে হবে না? সে যদি আমরা যারা মুসলিম তারা চিন্তা করে যে মৃত্যুর পরে আমাদেরকে এটা হিসাব দিতে হবে, সো ডেফিনেটলি আপনি যদি কারো জিনিস টাকা চুরি করেন সেটা যেমন হিসাব দিতে হবে, সফটওয়্যার চুরি করলেও সেটারও কিন্তু হিসাব দিতে হবে না? রাইট? হ্যাঁ, আমরা তো আসলে আমাদের উইন্ডোজ চালাই, সেটাও তো ক্র্যাক চালাই। এটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আমাদেরকে আসলে ম্যানেজ করতে হবে। আমরা এটাকে যদি বলি যে এটা হবে না, আমার ইথিক্স এ দিচ্ছে না, তাহলে ডেফিনেটলি ম্যানেজমেন্ট এলাও করবে না। সো ম্যানেজমেন্টকে এভাবেই বলতে হবে যে আপনি ক্র্যাক চালালে সেটা কি হবে, আপনার হচ্ছে ব্যাকডোর ওপেন, যে কোনো সময় কম্প্রোমাইজ হতে পারে। এক্স্যাক্টলি ভাইয়া, আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি, মানে এটাই হবে। বাংলাদেশের মানুষও তো ইসলামিক জ্ঞান দিলে মানবে না। এক্স্যাক্টলি যে এটা হবে, আর ডাটার কোনো লাইবিলিটি আমি মানে নিব না। হ্যাঁ, আপনি লাইসেন্স কিনে নেন মাইক্রোসফটের কাছ থেকে, আপনি একটা সাপোর্ট লাগবে, আপনি কি মাইক্রোসফটের কাছ থেকে পাবেন? কখনোই না। করেন না। নাম্বার ওয়ান, তার জিনিস আপনি চুরি করে চালাচ্ছেন, সেটা একটা অপরাধ। ঠিক আছে, তারপরে আপনি প্রবলেম করছে, সে আপনার কেন সাপোর্ট দিবে? সো অ্যাট লিস্ট আপনি লেটসে আপনি 10টা ইউজ করতেছেন, মাইক্রোসফট যেহেতু এখন পর্যন্ত ওটারে লিমিট করতেছে না, 10টা চালাচ্ছেন, আপনি 5টা লাইসেন্স কিনেন বা 2টা লাইসেন্স কিনেন, একটা মিনিমাম লাইসেন্স আপনার কিনা উচিত। এটা আসলে ভাই বড় অর্গানাইজেশন গুলোতে দেখা যায় কি মোটামুটি একসেপ্ট করে, তারাও চায় যে তাদের ডাটা সিকিউরিটি ব্রিচ যাতে না হয়, তারপরে এই ডাটার ব্যাকআপের জন্য ওভারঅল সিকিউরিটির জন্য তারা মেনে নেয় এবং এটার জন্য তারা ইনভেস্ট করে। কিন্তু ছোট ছোট অর্গানাইজেশন গুলো চায় যে কোনো রকম, তাদের তো এইসব ব্যাপারে ইনভেস্ট করা তো দূরের কথা, তারা চায় যে মানে ফিজিক্যাল হার্ডওয়্যারটাও যেন আমরা ভার্চুয়ালি ম্যানেজ করে ফেলি, তাদের ইন্টেনশনটা অন্যরকম থাকে, সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জ। আমি আপনাকে বলি, সো বেসিক্যালি আমি তো সার্ভিস প্রোভাইডার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। হ্যাঁ, তো কাস্টমারের পেইন পয়েন্ট আমারও পেইন পয়েন্ট। সো যেটা হচ্ছে যাই, কিছুদিন আগে একটা ইস্যু পেয়েছিলাম। তো আমি যে আপনাদেরকে লাস্ট একটা ক্লাসে, পরপর 2টা ক্লাস আমার মিস করতে হয়েছে। তো একটা রিজন হয়েছে হচ্ছে যে একটা কাস্টমার বিপদে পড়ছে, তার টেনেন্ট হচ্ছে টোটাল অ্যাক্সেস করা যাচ্ছে না, সে কম্প্রোমাইজ হয়ে গেছে। আরো 6 মাস আগে। তো মাইক্রোসফট ব্যাকইন, সে যদি কোনো সিকিউরিটি মেজার দেয় না, আমরাও তাকে সাজেস্ট করছি, সে ইনভেস্ট করতে অনীহা প্রকাশ করছে। তো ডেফিনেটলি তার কিছু করতে পারি না, রাইট? তো যখন লাইসেন্স রিনিউ করতে গেছে, এটা এই পোর্টালে আর লাইসেন্স দেওয়া যাচ্ছে না। এটা রিজন হচ্ছে সে তার যে টেনেন্ট কম্প্রোমাইজ হয়ে গেছে, অ্যাটাকার কিছু ইনফরমেশন রেখে গেছে, যেটা দেখে মাইক্রোসফট ব্যাকিং থেকে তার টেনেন্টটাকে ট্রানজাকশন ব্লক করে দিয়েছে। ঠিক আছে, ওই টেনেন্টে কোনো ধরনের লাইসেন্স লোড দেওয়া যাবে না। তো লাইসেন্স এক্সপায়ার হওয়ার পরে যেহেতু যারা লাইসেন্স লোড দেয়, যেমন অপারেশনস টিম, হ্যাঁ, তারা কিন্তু নন টেকনিক্যাল, তারা লোড দিচ্ছে, হচ্ছে না, ট্রাই করছে, হচ্ছে না, আবার ট্রাই করতেছে, হচ্ছে না। তো একটা টাইম পরে ট্রাই করতে করতে আমাদেরকে অবশ্যই মাইক্রোসফটকে রিচ করতে হয়। মাইক্রোসফট তখন যেটা বললো যে তোমার টেনেন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড এই রিজন, ঠিক আছে, তোমাকে এই জায়গায় চেঞ্জ করতে হবে। সো ডেফিনেটলি তাকে বললো যে সব গ্লোবাল অ্যাডমিনের পাসওয়ার্ড রিসেট করতে হবে, সব ইউজারের পাসওয়ার্ড রিসেট করতে হবে, আরো 15-20টা অ্যাকশন আইটেম দিয়েছে। তো ডেফিনেটলি তখন আইটি পার্সনের তো
শর্ট টাইম এটা নেওয়া পসিবল না, ঠিক আছে, উনি টাইম নিচ্ছিল। তো ইন দ্য মিন টাইম তার লাইসেন্স এক্সপায়ার হয়েছে, তার কোনো ইউজার ডাটা অ্যাক্সেস করতে পারতেছে না, যদিও তার নাম্বার অফ ইউজার ছিল 5-6 জন। তো যখন অ্যাক্সেস করতে পারতেছে না, তখন ওই 5-6 জনের ডাটা আসলে অনেক ভ্যালুয়েবল, যেটা আসলে 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা বা 1 কোটি টাকা দিয়ে ভ্যালু করা যাবে না। এটা হয়তো তার একটা, সেও তো আর বিজনেস করে, রাইট? সবাই তো বিজনেস করে, তার একটা ডিলের ভ্যালু হচ্ছে 5 কোটি 20 কোটি টাকা। সে হচ্ছে ফরচুন 500 কোম্পানির জন্য কাজ করে। ফরচুন 500 মানে হচ্ছে ওয়ার্ল্ডের টপ 500 কোম্পানি, ঠিক আছে। ওই 500 কোম্পানির মধ্যে বাংলাদেশে কোনো কোম্পানিও নাই। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, কিন্তু ওই ফরচুন 500 কোম্পানির মধ্যে কোনটা লিস্টেড না। তো তাহলে দেখেন তার বিজনেস পেলো, সে হয়তো দেয় নাই, পরে যখন রিট্রিভ হয়েছে, যদিও আল্লাহর অশেষ রহমতে ডাটা সবকিছু রিট্রিভ হয়েছে, একটু সময় লাগছে, এখন আবার উনি সবই নিবে। বুঝতে পারছেন? তো অনেক সময় বিপদে না পড়লেও বুঝতে পারে না যে আইটি পার্সোনাল যে সাজেস্ট করতেছে, যেটা বলতেছে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা তার জন্য কতটুকু বিজনেস ইমপ্যাক্ট করে। ভাইয়া আমি একটা জিনিস হ্যাঁ, শেয়ার করি, করবো। জি বলেন। আমরা এই ক্ষেত্রে করি কি, ধরেন যে মানে আমরা এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় তো ম্যানেজমেন্ট তো মানে টাকা যখন মানে খরচ করতে চায় না, এখন দিন শেষে তো আসলে যখন প্রবলেম হয় তখন আলটিমেটলি আইটির উপরে যায়, তাই না? যে তখন যে উনি যে করছে ওইটা কিন্তু ওনার কিন্তু মানে মনে কিন্তু থাকে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এই সমস্ত মানে চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা একটা মেইল করি, মানে জেনারেট হাই যারা অথরিটি থাকে তাদেরকে জেনারেট করে যে সার্ভিসটা যদি লাইসেন্স নিয়ে কি ইমপ্যাক্ট পড়বে, আর যদি লাইসেন্স না নিয়ে বিজনেসের উপর ইমপ্যাক্ট মানে পড়বে কি। সেই ক্ষেত্রে ওই মেইলের উপরে যদি আমাদেরকে থ্রো বলে যে ঠিক আছে তুমি এখন এটা এইভাবে দাও, তখন আমরা ওভাবে যাই। এর পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তখন ম্যানেজমেন্টে তখন ওই মেইলটা আবার করি শো যে স্যার অলরেডি এটা এই ইস্যুতে আমরা মেইল দিছি, এরকম প্রবলেম হতে পারে। তখন আর কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আর লাইবিলিটি আর কি মানে থাকে না। বুঝতে পারছি, দ্যাটস গুড আইডিয়া। সো আমরা কিছু জিনিস দেখছি, এটা বেসিক্যালি আপনারা সবাই জানেন, আপনারা সবাই আইটির পার্সন। তো কিভাবে ওয়েস ইনস্টল করে, তারপরে আমি জাস্ট স্ক্রিনশট গুলা নিয়ে রাখলাম, কারো যদি চ্যালেঞ্জ থাকে, কোশ্চেন থাকে, কখন কোনটা দিব সেটার জন্য। তো বেসিক্যালি এখন আমাদেরকে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টলেশন শুরু হবে। তো ইনস্টলেশন শুরু হয়েছে। তো এটা হতে থাকুক। হ্যাঁ, তো উইন্ডোজ সার্ভারের আসলে আপনার কোন এডিশনটা লাগবে এবং কতগুলা লাইসেন্স লাগবে, এটা হচ্ছে কমন কোশ্চেন্স। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা লাইসেন্স ক্যালকুলেটর করি হচ্ছে ফিজিক্যাল সার্ভারের নাম্বার অফ কোরের উপর, প্রসেসরের কোরের উপর। ওকে, প্রসেসরকে আমরা বলি সকেট, আর কোরটা হচ্ছে যে কোর, ঠিক আছে। তো আমরা যদি স্ট্যান্ডার্ড এডিশনে যাই, তো এখানে কিছু টার্মস বলা আছে। Standard edition includes up to 2 virtual machine instance of the operating system environment VMs, up to 2 Hyper-V containers that all physical cores the server are licensed. So minimum কতটুকু লাইসেন্স নিতে হয় সেটা এখানে বলা আছে। Minimum of 8 core must be licensed each processor. প্রত্যেকটা প্রসেসরের 8 কোরকে লাইভ করতে হবে। সো বেসিক্যালি আপনার একটা সার্ভারে মিনিমাম কোর থাকে হচ্ছে 2টা, প্রসেসর থাকে 2টা, রাইট? তো যদি হচ্ছে 2টা প্রসেসর থাকে,
আর যদি মিনিমাম নিতে হয় তাহলে হচ্ছে 8টা কোরকে নিতে হয়, অর্থাৎ হচ্ছে টোটাল 16 কোর লাইসেন্স করতে হয়। সো মিনিমাম লাইসেন্স রিকোয়ারমেন্ট উইন্ডোজ সার্ভার স্ট্যান্ডার্ড 16 কোর, কোয়ান্টিটি হচ্ছে একটা। এখন বর্তমান যে সার্ভার গুলা, এটা হচ্ছে 12 কোর, 10 কোর, 24 কোর এভাবে থাকে। যদি আপনার 12 কোর হয় তাহলে আপনার লাইসেন্স থাকবে কতগুলা, টোটাল 24 কোরকে লাইসেন্স দিতে হবে। সেক্ষেত্রে আপনার উইন্ডোজ সার্ভার 16 কোরে লাগবে একটা, আর এডিশনাল হচ্ছে 8 কোরকে লাইসেন্স করতে হবে। তার মানে হচ্ছে 4 কোরের হচ্ছে যাই 2টা লাগবে, হ্যাঁ, বা 2 কোরের 4টা লাগবে। তো আপনি এখানে বিএম পাবেন হচ্ছে 2টা বিএম পাবেন, আর একটা ফিজিক্যাল মেশিনকে অ্যাক্টিভেট করতে পারবেন। বাট আপনি যদি 2 নাম্বার বিএম 2টা ক্রিয়েট করার পর আরো একটা বিএম ক্রিয়েট করেন, আপনাকে ফুল ওইতে আবার ফুল প্রসেসরকে কমপ্লাই করে আসতে হবে 100% কমপ্লায়েন্স এর দিক থেকে। ডাটা সেন্টার এডিশনের ক্ষেত্রে লেটস সে হচ্ছে আমার 2টা প্রসেসর সকেট, আর প্রত্যেকটা প্রসেসরে 8টা যদি হয় তাহলে আমাকে একটা লাইসেন্স নিতে হবে। ওকে, সেক্ষেত্রে আমি বিএম পাবো কয়টা, ডাটা সেন্টার ইনক্লুডস আনলিমিটেড ভার্চুয়াল ইনস্ট্যান্স, অর্থাৎ যে আনলিমিটেড আপনি বিএম ক্রিয়েট করতে পারবেন। ডাটা সেন্টারের একটা লাইসেন্স নিয়ে আনলিমিটেড অ্যাক্টিভেট করা যায়, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 3বার অ্যাক্টিভেট করা যায় সাবস্ক্রিপশন এডিশন। ওকে, সো বা আরো একটু বেশি করা যায়, বিএলএসসি তে মনে হয় 5টা বা 10 বার বা 20 বার অ্যাক্টিভেট করা যায়। ওকে, এখন আমার যদি হচ্ছে যাই প্রসেসর যদি 12 কোরের হয়, পার প্রসেসরে যে 12টা কোর, তাহলে 24টা কোরকে আমাকে লাইসেন্স করতে হবে। তাহলে হচ্ছে আমার 16 কোরের হচ্ছে যে একটা লাগবে, তারপর এডিশনাল 8 কোরকে লাইসেন্স করতে হবে, অর্থাৎ হচ্ছে আমি চারটা নিতে পারি 2 কোর করে, হ্যাঁ, বা 4 কোর করে 2টা। তো এইভাবে হচ্ছে যে লাইসেন্স, এখানে নোট ডিটেলস দেওয়া আছে, আপনারা এটা নিয়ে পড়াশোনা করতে পারেন। তো এটা আপনাদের এনভায়রনমেন্টে সার্ভারের লাইসেন্স ক্যালকুলেশনে হেল্প করবে। তো এই হ্যাঁ, লাইসেন্স এই যে স্ট্যান্ডার্ড যেটা, স্ট্যান্ডার্ডের কোডটা একটু আবার বলবেন যে আমি স্ট্যান্ডার্ডে সর্বোচ্চ কতগুলো ভিএম ইয়ে করতে পারবো? 2টা, এটা কি একটা কোরের জন্য নাকি 16 কোরের একটার জন্য? একটা সার্ভারের জন্য। আচ্ছা আচ্ছা। মানে ফিজিক্যাল সার্ভার একটাতে আপনি হচ্ছে যে ফুললি লাইসেন্স করলে বা লাইসেন্স নিলে তার মধ্যে আপনি 2টা বিএম ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ফুললি 100% কমপ্লায়েন্ট ওয়েতে, হ্যাঁ। নন কমপ্লায়েন্ট ওয়েতে আপনি যতগুলা ক্রিয়েট করুন ওটার জন্য সমস্যা নেই। জি, বুঝতে পারছি। ওকে, ভাই আমার একটা কোয়েরি ছিল। হুম, আমাদের এক ক্লায়েন্ট 96 কোরের লাইসেন্স পারচেজ করে, হ্যাঁ। হুম। তো আমরা এখানে কতগুলো বিএম আসলে করতে পারবো 96 কোরের? মনে করেন যে আমার যদি পার সার্ভার লাইক 8 কোর হয়, বা 8 কোর না 4 কোরের প্রসেসর হয়, সেই ক্ষেত্রে কি আমি 96 ডিভাইডেড বাই 4 অতগুলো বিএম করতে পারবো আর কি কমপ্লেক্স হইতে? লেটস সে হচ্ছে আমি বলি, আপনার হার্ডওয়্যার কনফিগারেশন হচ্ছে সিঙ্গেল সকেটের সার্ভার নাকি মাল্টি সকেটের? ডুয়াল সকেট। ডুয়াল সকেট। যদিও আমি বিএম করলে তো ভাই মনে করেন যে আমি 2টা সকেট হয়তো না না, 2 কোর নিতাম। বিএম এর লাইসেন্স ক্যালকুলেশন হয় না, হ্যাঁ, লাইসেন্স ক্যালকুলেশন হয় হচ্ছে যাই ফিজিক্যাল সার্ভারের। আচ্ছা, এন্ড ফিজিক্যাল সার্ভারের মধ্যে তো আমার ইএসএক্সআই দেওয়া, সেই ক্ষেত্রে আপনি যেটাই দেন লাইসেন্স ক্যালকুলেশন সেম। আর জাস্ট কি? আমাকে একটা মিনিট আগে জি আমাদের একটা কল আসছে। জি জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 ভাই বলেন। জি আলহামদুলিল্লাহ ভালো। হুম, ছিলাম
হচ্ছে লাইসেন্স ক্যালকুলেটরে। সো আপনার যেটা হচ্ছে যদি হয় আপনার ট্রু সকেট, প্রত্যেকটা সকেট হচ্ছে 4 কোর করে, হ্যাঁ আপনার টোটাল হচ্ছে 8 কোর। তো 8 কোরের যদি সার্ভার হয় বা 4 কোরের সার্ভার হলে, 1 কোরের সার্ভার হলে আপনাকে লিস্ট একটা উইন্ডোজ সার্ভারের লাইসেন্স নিতে হবে মিনিমাম। 16 কোরের জন্য যে কস্ট নিচে হলো এতটুকু সেম, ইনভেস্টমেন্ট সেম, লাইসেন্সের কস্ট সেম, লাইসেন্সের রিকোয়ারমেন্ট সেম। বুঝতে পারছেন? তো আচ্ছা, মানে হচ্ছে যদি আমার 1 করোড় হয় তাহলে 16 কোটা লাইসেন্স আমাকে ফার্স্টে কিনতে হবে। কিনতে হবে, হ্যাঁ আচ্ছা, মিনিমাম হচ্ছে 16 কোরের লাইসেন্স নিতে হয় মিনিমাম, এই যেখানে লেখা আছে। জি না আমি অলরেডি বলতেছি ভাই, আমার হলো 96 কোর অলরেডি কেনা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করেন দুইটা সকেটের মনে করেন যে 4 কোর করে হুম। পার বিএম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি কতগুলো বিএম আর কি কমপ্লেন্স এটা করতে পারবো? আপনার লেটস হচ্ছে ফিজিক্যাল সার্ভারে যদি দুইটা মিলে হয় 96, হ্যাঁ একটা হুম। মিলে যদি 96 কোর হয় আপনি দুইটা ভিএম ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, দুইটা বিএম মিলে যদি হয় আপনি হচ্ছে যাই দুইটাতে দুইটা করে 4টা বিএম ক্রিয়েট করতে পারবেন। তিনটা মিলে যদি 96 হয় আপনি হচ্ছে যাই 6টা বিএম ক্রিয়েট করতে পারবেন, 3টা ফিজিক্যাল সার্ভার। তারপরে যাই আমার মনে করেন ভাইয়া এই 28 কোরের হলো আর কি ফিজিক্যাল সার্ভারে যদি আমি কোর হিসেব করি তাহলে হলো ওইগুলাতে ইএসএক্স এ যদি ইনস্টল করা, বাট ওগুলাতে 28 কোরের প্রসেসর, অর্থাৎ দুইটা সার্ভারে আপনার 56 কোর। সেই আপনার যদি ক্ষেত্রে আমি কি জি হ্যাঁ আপনার যদি 6টা মিলে যদি 16 হয়, 6 16 96, রাইট? তাহলে হচ্ছে 12টা বিএম জি করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আপনার যদি একটাই সার্ভারে 96 হয় আপনি কিন্তু দুইটার বেশি নিতে পারবেন না। সেই ক্ষেত্রে এই সিনারিওতে আপনি নিতে পারেন ডাটা সেন্টার এডিশন, ঠিক আছে? সেক্ষেত্রে জি আপনি আনলিমিটেড বিএম ক্রিয়েট করতে পারবেন। আর কি হাইপার বি ইনস্টল করে। হ্যাঁ হাইপার ইনস্টল করেন। তো আচ্ছা, বেসিক্যালি ভিএম এর কোনো লাইসেন্সের ক্যালকুলেশন হয় না, সবই হচ্ছে ফিজিক্যাল সার্ভারের কোড। আপনি হাইপার বি দেন, ভিএমওয়্যার দেন, হুম, সিট্রিক্স দেন, আপনি হচ্ছে যাই আদার যে ভার্চুয়ালাইজেশন আছে সেগুলা দেন, হুম। লাইসেন্সের ক্যালকুলেশন হয় কোরের উপরে। আচ্ছা, না মানে ফিজিক্যাল কোরের উপরে, নট ফিজিক্যাল ভার্চুয়াল কোড কোর। না, আচ্ছা আচ্ছা, ফিজিক্যাল কোডের উপরে। ঠিক আছে। তো আপনি যদি হাইপার থ্রেডিং করেন আপনার 96 দুগুণ হচ্ছে হয়ে যাবে ডাবল, 96 ডাবল, 16 থাকলে 16 ডাবল 32 হয়ে যাবে, 32 থাকলে 64 হয়ে যাবে, 2 থাকলে 1 থাকলে 2 হয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি 16 করে নেচে থাকলে হাইপার থ্রেডিং এনাবল করা রিকমেন্ডেড না। ঠিক আছে, আই হোপ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার যদি ভাইয়া মনে করেন 56 কোর ফিজিক্যাল সার্ভার, তাহলে আমার 96 করে। এখন দুইটা আমি যদি ফিজিক্যাল সার্ভার করি 56 হয়ে যাচ্ছে 112। আমি কি দুইটা আর কি ফিজিক্যাল সার্ভারে ওই লাইসেন্স দিতে পারবো? হ্যাঁ পারবেন। লেটস সে হচ্ছে আপনার একটা সার্ভার হচ্ছে দুইটা করে প্রসেসর, একটা সার্ভারের টোটাল কোর হচ্ছে কত? 56 56 মানে হচ্ছে কত? 28 দুগুণা 56, রাইট? 28। করে প্রসেস। তো আপনার হচ্ছে যাই এই একটা হচ্ছে 16 লাগবে, এডিশনাল লাইসেন্স হচ্ছে 40 কোর আপনাকে কমপ্লাই করতে হবে। তো এখানে একটা কাউন্ট দেওয়া আছে, দুইটা হচ্ছে এডিশনাল, দুইটা আরো 16 কোর নিতে হবে, আর আরো হচ্ছে যাই 4 কোর হচ্ছে যাই দুইটা, অর্থাৎ হচ্ছে আপনি 16 কোরের 3টা লাইসেন্স নিতে হবে, আর 2 কোরের হচ্ছে 4টা লাইসেন্স নিতে হবে একটা সার্ভারের জন্য, পার সার্ভারের জন্য। আচ্ছা আপনার টোটাল কোড যদি ফিজিক্যাল কোড যদি 56 হয় আপনাকে হচ্ছে উইন্ডোজ সার্ভার 16 কোড প্যাকেট নিতে হবে 3টা, আর 2 কোর প্যাকেট নিতে হবে 4টা। অর্থাৎ একটা সার্ভারের জন্য আপনাকে হচ্ছে 3টা আর 3 আর ওইখানে হচ্ছে যে 4টা, টোটাল হচ্ছে যাই 7টা উইন্ডোজ সার্ভার লাইসেন্স নিতে হবে। আচ্ছা,
টু বি 100% কমপ্লায়েন্ট। আপনি যদি স্ট্যান্ডার্ড নেন তাহলে আপনি বিএম করতে পারবেন দুইটা, আর যদি আপনি ডাটা সেন্টার নেন বিএম করতে পারবেন আনলিমিটেড। তো প্রাইস ডিফারেন্স আমি বলি, চ্যাট জিপিটিতে যাই। আচ্ছা ভাই, ওই যে ডাটা সেন্টার ডিভিশনে যে আনলিমিটেড আমি বিএম ক্রিয়েট করলাম, হ্যাঁ ওগুলাকে ওগুলার লাইসেন্স আমি অ্যাক্টিভেট করব ওই কি দিয়ে, সেম কি দিয়ে ডাটা সেন্টারে কি দিয়ে? হুম আচ্ছা, আমি মনে করেন ডাটা সেন্টারের ওইটার মধ্যে হাইপার বি দিয়ে ওইটার মধ্যে কি আমি স্ট্যান্ডার্ড বিএম গুলো ক্রিয়েট করব, না ওইটার মধ্যে ডাটা সেন্টারের দিয়ে বিএম? ডাটা সেন্টার ক্রিয়েট করবেন। সো আপনি যখন ডাটা সেন্টার কিনতেছেন আপনার তো কি আছে ডাটা সেন্টারের, স্ট্যান্ডার্ড তো নাই। জি, তার মানে আমি ডাটা সেন্টার আবার দিব ভিতরে, বিএম গুলো ডাটা সেন্টার হবে সব। সব ডাটা সেন্টার হবে। বুঝতে পারছি, ঠিক আছে। সো বেসিক্যালি স্ট্যান্ডার্ডের অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 1100 ইউএসডি, 1100 থেকে 1200 ইউএসডি, বাংলা টাকা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। হ্যাঁ, ডাটা সেন্টার এডিশনের প্রাইস হচ্ছে 6000 থেকে 7000 ইউএসডি, 8 থেকে 10 লাখ টাকা প্রাইস ডিফারেন্স। তার মানে প্রায় 8 গুণ আর কি। হ্যাঁ, সো বেসিক্যালি এখানে ডাটা সেন্টারে হচ্ছে এডিশনাল ফিচার থাকে স্টোরেজ স্পেস ডিরেক্ট এসটিডি, আর হচ্ছে যাই সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, এটা হচ্ছে ডাটা সেন্টারের মধ্যে থাকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে এই ফিচার গুলা থাকে না, স্ট্যান্ডার্ড এডিশনে নাই, ডাটা সেন্টার এডিশনে আছে। তো এখানে স্মল বিজনেস টু ভার্চুয়াল মেশিন, বাজেট সেন্সিটিভ, হেভি ভার্চুয়ালাইজেশন ডাটা সেন্টার ও ক্লাউড এনভায়রনমেন্ট। ঠিক আছে, স্টোরেজ স্পেস ডিরেক্ট এটার ফেস আর কি, ফিচারটা কি ভাই এক্সট্রা স্টোরেজ সুবিধাটা? ভার্চুয়ালাইজেশন ডিসেন্টার হিসেবে কনফিগার করা। অর্থাৎ আমি এই যে মাল্টিপল সার্ভারকে যদি মনে করেন যে ক্লাস্টার করি, তো একটা সিঙ্গেল হয়ে যাবে। আর না, যেমন আমরা ভিএমআই কি করি, ডিসেন্টার কনফিগার করি না, জি, উইন্ডোজ সার্ভার দিয়ে ডিসেন্টার কনফিগার করা যায়। ওটা তো ক্লাস্টারটাকে ম্যানেজ করার জন্য, রাইট? হ্যাঁ, ক্লাস্টার ডিফারেন্ট জিনিস, তাহলে স্টোরেজ ডিফারেন্ট জিনিস। মানে আমি একটা স্টোরেজ সার্ভার বানাবো যেখান থেকে ওই স্টোরেজ পুল ক্রিয়েট হবে, যেখান থেকে আমার নোটগুলো শেয়ার করবে। সো আমরা যখন ক্লাস্টার করে কি করি, আমাদের ডেডিকেটেড স্টোরেজ লাগে এবং সেটা হয়তো স্যান স্টোরেজ থেকে আমি শেয়ার দিই, শেয়ার স্টোরেজ লাগে। হ্যাঁ, তো এখানে শেয়ার স্টোরেজ হবে না, এখানে পুল স্টোরেজ হবে। আচ্ছা, আর কি লাইক বিসেনের যে কাজটা সেম হ্যাঁ কাজটা হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, ওইটা আর কি সার্ভারের লোকাল হার্ড ডিস্ক গুলাকে ও একটা স্টোরেজ হিসেবে বানায় ফেলবে। হ্যাঁ কনফিগার। রাইট, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? তো আমাদের কথা বলতে বলতে ভয়েসও দেওয়া হয়ে গেছে, আমরা একটা পাসওয়ার্ড দিই। তো পাসওয়ার্ডটা মনে রাখবেন। ওকে, এটাই পরবর্তীতে অ্যাক্টিভ ডিরেক্টরির ডিফল্ট যে গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর হবে সেটার হচ্ছে যে ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর যেটা হবে সেটার হচ্ছে যে পাসওয়ার্ড হবে। তো এতটুকু পর্যন্ত ওয়েস সেটআপের কাজ। ফিনিশ। তো আমাকে আরডিপিটা এনেবল করে দিতে হবে। ওকে,
তাহলে আমরা উইন্ডোজ ফায়ারওয়ালটাকে অফ করে দিব, নাহলে আমি আর ডিপি করতে পারবো না। তো বেসিক্যালি আমাদের এখন যেটা করতে হবে, ওয়েসটা আপডেটেড নাই, টাইম জোনটা ঠিক করতে হবে। ওয়েস আমরা অ্যাক্টিভেট করব না, যেহেতু আমরা টেস্টিং পারপাসের জন্য করতেছি। সো বেসিক্যালি যখন প্রোডাকশন হবে, ইট ইজ ম্যান্ডেটরি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস যখন করবেন উইন্ডোজ যাতে অ্যাক্টিভেটেড থাকে, বাট আমরা এটা অ্যাক্টিভেট করতেছি না। তো আইপিটা হচ্ছে স্ট্যাটিক হবে, বাট আমরা এখানে ডিএইচসিপি দিচ্ছি, যেহেতু আমার এনভায়রনমেন্টটা আসলে এখন ডিএইচসিপি করতে গেলে আমি অ্যাক্সেসে তো স্টাডি করতে গেলে অ্যাক্সেস বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা আরো কিছু জিনিস কনফিগার করলাম। ওকে, তো আমরা এটার একটা হোস্ট নেম দিব, এটা হচ্ছে যাই AD01 স্ট্যান্ডার্ড। তো আমরা কিছু হোস্টের কনফিগারেশন করি। হোস্ট ইনফরমেশন আমি দিচ্ছি এখানে। তো বেসিক্যালি আমরা যেটা করি হচ্ছে যে আইপি কি আছে এটা আমরা স্ক্রিনশট নেব। হোস্ট যেটা করব ADDS একটি ডোমেইন সার্ভিস আমাদের রোলটাকে ইনস্টল করতে হবে। সো বেসিক্যালি আমরা এটাতে দুইভাবে করতে পারি, এখান থেকে ডিরেক্ট যেতে পারি। সো বেসিক্যালি আমাদের অ্যাড রোল এন্ড ফিচারে ক্লিক করতে হবে। Okay? তারপরে হচ্ছে আমাদের ফিচারে ক্লিক করলাম, এরকম একটা উইজার্ড আসবে। তো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, এখানে আমরা নেক্সটে ক্লিক করব।
এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, এটা রোল বেস সিলেক্ট থাকবে। এটা হচ্ছে নেক্সট। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। সার্ভার সিলেক্টেড থাকবে। তো এখানে এসে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস সিলেক্ট করব। তো আমি বেসিক্যালি যেভাবে স্ক্রিনশট নিচ্ছি আপনারা এইভাবেই স্ক্রিনশট গুলা নেবেন। প্রত্যেকটা ক্লিকের যাতে স্ক্রিনশট আপনাদের ডকুমেন্টেশনে খুবই হেল্প করবে, ফিউচারে ডাবল চেকিং করতে। এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এরকমটা উঠবে না। তো এটাকে যত সম্ভব সুন্দর করে নেওয়ার চেষ্টা করবেন যাতে বাইরে না যায়। তো আমরা এখানে ক্লিক করছি, এখানে অ্যাড ফিচারে ক্লিক করতে হবে। অ্যাড ফিচারে আমরা যখন ক্লিক করব এটা তখন চেক হয়ে যাবে। তারপর আমাদের নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, নেক্সট ক্লিক করতে হবে। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না। এখানে আমাদের কিছু করতে হবে না, এখন হচ্ছে আমাদের ইনস্টলে ক্রিয়েট করতে হবে। তো আমরা বেসিক্যালি যে ফিচার গুলো অ্যাড করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে দেখছি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেটিভ রোলস, রোল অ্যাডমিনিস্ট্রেটর টুল, এডিডিএস এন্ড এডিএলডিএস টুলস, এডিডিএস টুলস। তো এই টুলস গুলা ইনস্টল হচ্ছে। এই প্রত্যেকটা টুলস অ্যাক্টিভ ডিরেক্টরির অংশ। ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টলেশন হচ্ছে। আমরা একটা স্ক্রিনশট নিই। ইনস্টলেশন ইন প্রোগ্রেস। কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। ভাই একটা কোশ্চেন হলো প্রোডাকশন লেভেলে, হ্যাঁ, কোন একটা সার্ভারে যদি সাপোজ আমি যদি এডি ইনস্টল করি, তো সেক্ষেত্রে আমার সি ড্রাইভে মানে স্পেস আপনারা রিকমেন্ডেড করেন কত? বুঝতে পারছেন ভাইয়া? তো অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে খুবই মিনিমাম হার্ডওয়্যার রিসোর্সের প্রয়োজন হয়। হ্যাঁ, স্টোরেজের পার্সপেক্টিভ থেকে সিপিইউ র‍্যাম এর দিক থেকেও খুব বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ, তো নরমালি আমরা ওয়েস যেহেতু আমাদের কন্টিনিউয়াস আপডেট করতে হয়, মাইক্রোসফট থেকে এখন প্রত্যেক 3 মাস পর পর কমিউনিটি আপডেট দেয়, সিকিউরিটি আপডেট দেয়, বাগ ফিক্স দেয়, অনেক কিছু আসে, রাইট? হট ফিক্স আসে। তো এটার জন্য আমরা রিকমেন্ড করি অ্যাট লিস্ট সি ড্রাইভ 300 জিবি হবে 300 এবং ডি ড্রাইভটা নট মোর দ্যান 50 জিবি। কোনটা ভাইয়া? বুঝলাম না। ডি ড্রাইভটা জি জি, ডি ড্রাইভটা কত?
40 GB বা 50 GB, এর বেশি না। আচ্ছা আচ্ছা তো আমি দেখাবো সেটআপ ইয়াতে। তো নরমালি আমরা হচ্ছে যে সি ড্রাইভে শুধু ওয়েস থাকে, আর ডি ড্রাইভে হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি যে ডাটাবেস গুলো সেই ডাটাবেস গুলো থাকে। ওকে, তো অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেসের সাইজ খুব বেশি হয় না, হ্যাঁ 30-40 GB, 4-5 হাজার ইউজারের জন্য ওকে, হ্যাঁ 10,000 ইউজারের জন্য ওকে, চ্যালেঞ্জ নেই। ওকে, ওকে প্রমোট হচ্ছে প্রবলেম সলভ। তো আমরা বেসিক্যালি ADDS রোলসটা ইনস্টল করছি এবং এটাকে হচ্ছে কনফিগার করব যে ডোমেইন কন্ট্রোলার হিসেবে। তো আমরা এখানে ক্লিক করব। সো বেসিক্যালি আমাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছে। অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন, যেটা যদি আমাদের থাকে, হ্যাঁ অ্যাড এ নিউ ডোমেইন টু এক্সিস্টিং ফরেস্ট যদি অপশন থাকে, যেহেতু আমরা নতুন করে সেটআপ করতেছি এখানে কোনো কিছুই নাই, তো অ্যাড এ নিউ ফরেস্ট হবে। ওকে, যদি আপনার এনভায়রনমেন্ট অ্যাক্টিভ ডিরেক্টরি থাকতো তাহলে আপনি যদি এজ এ ফরেস্ট আন্ডার অ্যাড করতে চান তাহলে অ্যাড এ নিউ ডোমেইন টু এক্সিস্টিং ফরেস্ট হবে, অথবা যদি এজ এ ডোমেইন কন্ট্রোল হিসেবে এডিশনাল ডোমেইন কন্ট্রোল হিসেবে অ্যাড করতে চান তখন অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন হবে। ওকে, তো আমরা এটাকে নতুন ফরেস্ট হিসেবে ডিক্লেয়ার করতেছি। ওকে, তো এটা নাম দিলাম হচ্ছে টেক evia.com, ফরেস্টের নাম হচ্ছে টেক evia.com। ফরেস্ট বলতে কি বোঝাচ্ছে? তো আমরা যদি প্রথম যে ডোমেইনটা আমরা ক্রিয়েট করি সেটার এগেইনস্টে হচ্ছে যাই একটা ফরেস্ট ক্রিয়েট হয়। ফরেস্টকে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা বন, হ্যাঁ, আর ডোমেইনটা হচ্ছে তার গাছ, আর সাব ডোমেইন বা চাইল্ড ডোমেইন হলো শাখা প্রশাখা। ওকে, তো অ্যাক্টিভ ডিরেক্টরি যা থাকে সবই হচ্ছে ফরেস্টের আন্ডারে হয়। একটা ফরেস্টের আন্ডারে মাল্টিপল ডোমেইন থাকতে পারে, একটা ডোমেইনের আন্ডারে ডোমেইন ট্রি থাকতে পারে, মানে চাইল্ড ডোমেইন থাকতে পারে। তো আমরা যখন হচ্ছে টেকিভিয়া ফরেস্ট ক্রিয়েট করতেছি এটার এগেইনস্টে হচ্ছে টেকিভিয়া.com একটা ডোমেইনও ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, ফরেস্টের নামের উপর বেস করে একটা হচ্ছে যে ডোমেইন ক্রিয়েট হয়। বা সাবডোমেনটা মনে করেন techapia.com.erp এই টাইপের কি হয় আর কি? সাবডোমেইন বা চাইল্ড ডোমেইনটা হচ্ছে টেকিভিয়া.com এর আগে হচ্ছে যে কোনো কিছু নাম থাকবে, xyz.tekivia.com এভাবে হবে। আচ্ছা তো আমরা এখানে হচ্ছে এটা সিলেক্ট করব, এখানে এটা নাম দিব, তারপর হচ্ছে নেক্সট ক্লিক করব। Next। এই যে আমরা হচ্ছে ফাংশনাল লেভেল, ডোমেইন ফাংশনাল লেভেল নিয়ে পড়াশোনা করছিলাম, রাইট? সো টিল নাও উইন্ডোজ সার্ভার 2025 এ হচ্ছে ফাংশনাল লেভেল উইন্ডোজ সার্ভার 2025 আসছে। এর আগে 16, 19, 22 সবগুলাতে কিন্তু উইন্ডোজ সার্ভার 2016 ফাংশনাল লেভেল সেম। ওকে, তো গ্লোবাল ক্যাটালগ, রিড অনলি ডোমেইন কন্ট্রোলার এই ফিচার গুলো আছে। সো বেসিক্যালি আমরা সবগুলা ডোমেইন কন্ট্রোলারকে গ্লোবাল ক্যাটালগ হিসেবে ডিফাইন করি যাতে ফিউচারে আমাদের ইস্যু না হয়। হ্যাঁ, প্রায় সবগুলাই রাইটেবল ডোমেইন কন্ট্রোলার। আর যদি আমরা আগে হচ্ছে যে কিছু সিকিউরিটি ফিজিক্যাল রিস্ক মনে করলে সেখানে আরো রিসিভ করতে পারেন রিড অনলি ডোমেইন কন্ট্রোলার। ওইখান থেকে ওই ডোমেইন কন্ট্রোলার থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, শুধু ইনফরমেশন ওইখান থেকে অ্যাক্সেস করা যাবে। ওকে, ওকে তো যারা গত লাস্ট ডেতে ক্লাস করেন তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। তো বেসিক্যালি সবাই চেষ্টা করবেন ক্লাসে জয়েন করার, অনেক সময় দেখা যায় কাজ থেকে মিস হয়, একটু আগের রেকর্ডিংটা একটু দেখবেন।
এখানে একটা পাসওয়ার্ড অপশন আছে, ডিরেক্টরি সার্ভিস রিস্টোর মোড পাসওয়ার্ড। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা মূলত আমরা যদি অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যাকআপ নিই, সিস্টেম স্টেট ব্যাকআপ, শুধু কনফিগারেশনে ব্যাকআপ নেই। ব্যাকআপ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে বিয়ার মেটাল ব্যাকআপ, একটা হচ্ছে সিস্টেম স্টেট ব্যাকআপ। ওকে, তো বিয়ার মেটাল ব্যাকআপ হলো যে ইমেজ ব্যাকআপ হয়, অ্যাক্টিভ ডিরেক্টরি এখানে ওয়েস থেকে শুরু করে যা আছে সবকিছু ব্যাকআপ হবে। হ্যাঁ, এটা রিস্টোর করতে হলে সবকিছু রিস্টোর করতে হয়। আর সিস্টেম স্টেট ব্যাকআপ মানে হচ্ছে কনফিগারেশন ব্যাকআপ, এখানে কোনো ওএস এর ব্যাকআপ হবে না, শুধু হচ্ছে কনফিগারেশন রিলেটেড ব্যাকআপ হবে। সো সিস্টেম স্টেট ব্যাকআপ থেকে অবজেক্ট লেভেলে রিস্টোর করা যায়, অর্থাৎ আপনি একটা ইউজারকে রিস্টোর করবেন সিস্টেম স্টেট ব্যাকআপ থেকে, সেটা রিস্টোর করতে পারেন। আর বিয়ার মেটাল ব্যাকআপ হলে আপনাকে রিস্টোর করতে ফুল অ্যাক্টিভ ডিরেক্টরি কিন্তু রিস্টোর করতে হবে। তো আপনি যখন সিস্টেম স্টেট ব্যাকআপ থেকে ব্যাকআপটাকে রিস্টোর করবেন, তখন আপনার এই যে ডিরেক্টরি সার্ভিস রিস্টোর মোড পাসওয়ার্ডটা লাগবে, অথবা এটা ছাড়া অন্য কোনো পারপাসে এই পাসওয়ার্ড ইউজ হয় না। তো এই পাসওয়ার্ড খুবই সেনসিটিভ। আপনার যদি সিস্টেম স্টেট ব্যাকআপ যদি ফাইলটা যদি কেউ পেয়ে যায় কোনো কারণে, এটা খুব ছোট ফাইল হয় যেটা শুধু কনফিগারেশনের, তার কাছে যদি এই পাসওয়ার্ডটা থাকে, সে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি সব ইনফরমেশন রিস্টোর করতে পারবে। তো এই পাসওয়ার্ডটা পরে হচ্ছে জিইউআই থেকে কোনোভাবে চেঞ্জ করা যায় না। একটা সেট করার পরে এটাকে চেঞ্জ করতে হলে আপনাকে পাওয়ারশেল কমান্ড দিয়ে চেঞ্জ করতে হয়। ওকে, কর্পোরেট লাইফে ভাইয়া ব্যাকআপ তো বললেন দুই ধরনের, প্র্যাকটিস হয় কোনটা? প্র্যাকটিস নাও। আচ্ছা আচ্ছা। সো বেসিক্যালি হয় আমরা যেটা সাজেস্ট করি, আপনার হয়তো মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার থাকে, এটলিস্ট 2 or 3, রাইট? তো Right. আপনি হচ্ছে একটা ডোমেইন কন্ট্রোলার থেকে বেয়ার মেটাল ব্যাকআপ নেবেন, আর একটা ডোমেইন কন্ট্রোলার থেকে সিস্টেম স্টেট ব্যাকআপ। আচ্ছা আচ্ছা। ব্যাকআপটা কি উইন্ডোজের ব্যাকআপ দিয়ে করব? হ্যাঁ, আপনি থার্ড পার্টি ব্যাকআপ সলিউশন নিতে পারেন, অথবা উইন্ডোজ সার্ভার ব্যাকআপ দিয়ে নিতে পারেন। তো আমরা যেটা দেখাবো উইন্ডোজ সার্ভার ব্যাকআপ দিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে ফাংশনাল লেভেল, ডোমেইন ফাংশনাল লেভেল দুইটাই উইন্ডোজ সার্ভার 2015 নিচ্ছি, আর এখানে একটা আমরা পাসওয়ার্ড দিচ্ছি। এখানে এই পাসওয়ার্ডটা আমরা মনে রাখতেছি, আমরা যেহেতু ল্যাব সেখানে আমি একটা কমন পাসওয়ার্ড দিয়েছি। হ্যাঁ, যেটা মনে রাখা ইজি, বাট আপনি এটাকে অর্গানাইজেশনের জন্য এটাকে নোট করে রাখতে হবে এবং সিকিউর দিতে হয়। নেক্সট, এখানে আমাদের কোনো কিছুই করতে হবে না। তো অনেকে ডিএনএস ডেলিগেশন টিক চিহ্ন দেয়, বাট কোনো কিছু করতে হবে না, কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট হচ্ছে নেক্সট। ডিএনএস ডেলিগেশনের কাজটা কি? ওটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। আপনি ডিএনএস সার্ভিসটাকে যদি ডেলিগেট করতে চান, হ্যাঁ, তো এটা আমরা পরে আসবো ডিএনএস রিলেটেড। আচ্ছা ঠিক আছে। নেক্সট, সো বেসিক্যালি ডোমেনের নামটা, হ্যাঁ, .com এর আগের অংশটাকে নেটবেস নেম হিসেবে নেই। তো আপনি যদি চান যে এটাকে চেঞ্জ করে দিবেন, সেটা আপনি দিতে পারেন, XYZ দিতে পারেন, ইভিয়া দিতে পারেন। তো আমি এখানে ইভিয়া দিচ্ছি। সো বেসিক্যালি নেটবেস নেম প্লাস হচ্ছে ইউজার নেম দিয়ে ইউজাররা কম্পিউটার লগ ইন করেন। ওকে, তো আমি এটাকে চেঞ্জ করে দিলাম। আমরা চাইলে অ্যাজ ইট ইজ রাখতে পারতাম, তো আমি এটাকে চেঞ্জ করে দিলাম। এটা চেঞ্জ করার পিছনে উদ্দেশ্যটা কি? আমরা সিকিউরিটি পারপাস? না, এটা অর্গানাইজেশনের, আপনি যদি মন চায় আপনি এইভাবে নেমিং দিবেন। হ্যাঁ, জাস্ট নেমিং, বা অনেক সময় ডোমেনের নাম অনেক বড় হয়, ইউজাররা ডোমেনের নাম লিখে ইয়া করবে, সো আপনি ওইভাবে শর্ট করে নিতে পারেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। শর্ট নেম ইউজ করার জন্য আর কি। ওকে, এছাড়া আর কিছুই না। নেক্সট, সো বেসিক্যালি হচ্ছে ডাটাবেজের যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেস, হ্যাঁ, এনটিডিএস,
তারপরে তার যে লক সেটা কোথায় স্টোর হবে, সিসবোর্ড, হ্যাঁ সিসবোর্ডটা কোথায় থাকবে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির মূল ফাইলগুলো এখানে থাকে। সো বেসিক্যালি আমরা প্রোডাকশনে যেটা করি আরেকটা ড্রাইভ ইউজ করি, সিতে আমরা কোনো কিছু ডেপ্লয় করি না, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হয়, শুধু এখানে ড্রাইভ লেটারটা চেঞ্জ করে দিবেন, আর কোনো কিছু চেঞ্জ করবেন না। এখানে ব্রাউজ করার অপশন আছে, ব্রাউজ করে কোনো কিছু যাবেন না, ঠিক আছে। শুধু ড্রাইভ লেটারটা চেঞ্জ করে দিবেন। সো আমি যেহেতু চেঞ্জ করতেছি না, আমি ড্রাইভ লেটার সি এ রাখতেছি। তো আপনি যদি হচ্ছে যে চেঞ্জ করেন তখন কি হবে, বেসিক্যালি যখন ট্রাবল শুটিং করতে হয় তখন কিছু কমান্ড থাকে হচ্ছে যে মাইক্রোসফট যেভাবে লিখছে, রাইট। তো আপনি জাস্ট কমান্ডটা কপি করে পেস্ট করলেই যাতে কাজ করে সেজন্য আমরা কোনো কিছুকে চেঞ্জ করি না ইনস্টলেশন পাথগুলা। আদারওয়াইজ দেখা যায় আপনাকে আবার দেখতে হবে আপনি এটার কোন জায়গায় রাখছেন, হ্যাঁ কাস্টমাইজ যেহেতু করছেন, এটা তখন চ্যালেঞ্জিং হয়ে যায় ট্রাবল শুটিং এ। তো বেসিক্যালি আমরা এটা করি না। আর যেটা হচ্ছে ওয়েস, সি ড্রাইভে আপনি ওয়েস যেহেতু থাকে, ওয়েস যে কোনো সময় করাপ্ট করতে পারে, প্রবলেম হতে পারে, যাতে আপনি এনটিডিএস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি রেজিস্টার করতে পারেন, অবজেক্ট লেভেলে রেজিস্টার করতে পারেন, সেই জন্যই এই ডাটাবেস গুলাকে ডিফারেন্ট লোকেশনে রাখা এটা হাইলি রিকমেন্ডেড। যদি কোনো কারণে যদি ভুল হয় সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নাই যে এটা কাজ করবে না, ওইরকম কোনো চ্যালেঞ্জ নাই, ঠিক আছে। বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। নেক্সট, তো আমরা কি ইনফরমেশন দিচ্ছি সেটা আমরা একটা ওভারভিউ দেখতে পাচ্ছি, এখানে আর কিছুই না, হ্যাঁ। এর কিছুই না, এখানে ভিউ স্ক্রিপ্ট আছে। তো আমরা যে জিনিসগুলো এখানে ম্যানুয়ালি করলাম আমরা স্ক্রিপ্ট দিয়েও করতে পারি, হ্যাঁ। আপনারা ভিউ স্ক্রিপ্ট দিয়ে এটার স্ক্রিপ্টটা দেখতে পারবেন, হ্যাঁ। স্ক্রিপ্টে আর যাচ্ছি না। নেক্সট, সো এখন হচ্ছে প্রিরিকুইজিট চেক করবে যে কোন প্রিরিকুইজিট মিসিং আছে কিনা। তো চেক করে যখন সাকসেস হবে তখন হচ্ছে আপনার ইনস্টলেশন অপশন দিতে পারবেন। If you att bygga liksom. সো সে প্রিরিকুইজিট চেক করে দিয়েছে, সবকিছু ওকে আছে, পাস করছে। জাস্ট আমি ইনস্টলে, আমাকে বলতেছে ইনস্টলে ক্লিক করার জন্য কিছু ওয়ার্নিং আছে, ওয়ার্নিং গুলো আপনি ইগনোর করে যেতে পারেন। ওকে, ইনস্টল। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। সো ইনস্টলেশন প্রসেস অলরেডি স্টার্ট, ইনস্টলেশন কমপ্লিট হলে একটা রিস্টার্ট নিবে।
calculation completed. This instruction defined দ্বারা listed হয়ে গেছে। Okay. So এটা একটু সময় নেবে কারণ ব্যাকএন্ডে কিছু জিনিস পলিসি অ্যাপ্লাই হচ্ছে যেহেতু এজ এ ডোমেইন কন্ট্রোলার হিসেবে প্রমোট হয়েছে। So default domain policy, default domain controller policy automatically apply হবে, so এই জন্য একটু সময় লাগবে। ওকে, আমরা এখন ট্রাই করি। সো এখন দেখেন আমাদের যেহেতু আমরা নেট বেস নেম দিয়েছি ইভিয়া, আমাদের এখন লগ ইন করতে হবে ইভিয়া স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর। আমরা যখন ডিফল্ট ওয়েস ইনস্টল করি তখন আমাদের যে ইউজার নেমটা ছিল সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ছিল। আমরা যেহেতু অ্যাজ এ ডোমেইন কন্ট্রোলার হিসেবে প্রমোট করছি এবং নেট বেস নেম দিয়েছি হচ্ছে ইভিয়া, সো বেসিক্যালি লগ ইনের ইয়ে হচ্ছে নেট বেস নেম স্ল্যাশ হচ্ছে ইউজার নেম। ওকে, তো আমি লগ ইন করে ফেললাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলবে। আচ্ছা ভাই, আর একটু ক্লিয়ার হই, ওই যে ডি ড্রাইভের জিনিসটা যে বললেন ওখানে জাস্ট 50 জিবি হলে হবে না ভাইয়া? সেদিন হবে বলে হবে। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া বললেন যে একটা এডিতে আমরা ইউজার মানে বলেন করতে পারি সর্বোচ্চ কত, মানে 3000 থেকে 10,000 না? ওরকম কোন অ্যাক্টিভিটির ইউজারের ওভাবে লিমিট নাই। অবজেক্ট লিমিট দেখি লিমিট আর ডোমেইন কন্ট্রোলার। কিন্তু ভাইয়া এরকম কোনো কি মানে ক্যালকুলেশন আছে যে আমার এই প্রসেসর হইলে আর যদি র্যাম যদি এত হয় এর মধ্যে মানে লোড করানোর জন্য আমি সর্বোচ্চ এতজন ইউজারকে সাপোর্ট দিতে পারবো, এরকম কোনো কি মানে ক্যালকুলেশন আছে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ক্যালকুলেশন আছে, যেটা হচ্ছে থিওরিটিক্যাল লিমিট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অবজেক্ট। হ্যাঁ,
অবজেক্ট মানে হচ্ছে যে ইউজার একটা অবজেক্ট, কম্পিউটার একটা অবজেক্ট, জি ভাইয়া। পলিসি একটা অবজেক্ট, এবং হচ্ছে 2 বিলিয়ন অবজেক্ট ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, পার ডোমেইন হচ্ছে 100 অফ মিলিয়ন আপনি হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, ডাটাবেস সাইজ লিমিট হচ্ছে টোটাল ডাটাবেসের যে সাইজ সেটা হচ্ছে 16 টিবি টেরাবাইট পর্যন্ত যাইতে পারবেন। হ্যাঁ, তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বলতেছি, যদি 10,000 ইউজার হয় এটা হচ্ছে যাই 50 জিবির মধ্যে হবে। আচ্ছা ডি ড্রাইভ। তো মাইক্রোসফটের গাইডলাইন হচ্ছে যে 5 থেকে 20 মিলিয়ন অবজেক্ট পার ডোমেইন। হ্যাঁ, 20 থেকে 50 মিলিয়ন অবজেক্ট অ্যাচিভ করতে পারবেন পার ডোমেইন কন্ট্রোলারে। সেক্ষেত্রে আপনার হাই রিসোর্স লাগবে। হ্যাঁ, 100 প্লাস। তো যদি 100 প্লাস মিলিয়ন অবজেক্টের প্রয়োজন, সেক্ষেত্রে হচ্ছে যে এন্টারপ্রাইজ লেভেলে লার্জ অর্গানাইজেশন যাদের হচ্ছে 100 প্লাস মিলিয়ন মানে হচ্ছে 50,000 যাদের এমপ্লয় আছে, 1 লাখ এমপ্লয় আছে, ওই ধরনের কোম্পানির জন্য। ঠিক আছে। তো কোনগুলোকে অবজেক্ট কাউন্ট করে? ইউজার, কম্পিউটার গ্রুপ, অর্গানাইজেশন ইউনিট, কন্ট্রাক্ট, সার্ভিস অ্যাকাউন্ট। হ্যাঁ, যদি আপনার এই যে কত এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ ইউজার যদি হয়, 1 লাখ যদি ডিভাইস হয়, গ্রুপ পলিসি মিলে যেটা হয় 500K অবজেক্ট হয়। ঠিক আছে। তো এখানে কিছু দেওয়া আছে, যেমন এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2.5 লাখ ভাইয়া। 2.5 লাখ এমপ্লয়ি, 2.5 লাখ যদি এমপ্লয়ি, যদি 2,50,000 এমপ্লয়ি যদি কোম্পানি হয়, সেক্ষেত্রে আপনার সাইজটা কিভাবে হবে? তো এখানে বেশ কিছু ইয়া দেওয়া আছে। তো আমরা যেটা রিকমেন্ড করি, অ্যাটলিস্ট হচ্ছে আপনার 2টা ডোমেইন কন্ট্রোলার লাগবে। হ্যাঁ, তো বাংলাদেশে বড় বড় ব্যাংক গুলো 2টা প্রাইমারি ডাটা সেন্টারে 2টা বা 3টা ডোমেইন কন্ট্রোলার দিয়ে রান করে। বড় বড় এন্টারপ্রাইজ অর্গানাইজেশন গুলো যাদের 5,000, 10,000, 20,000 এমপ্লয়ি আছে। দুটা ভাইয়া ডোমেন কন্ট্রোলার বলতে আমরা আপনি কি মানে প্রাইমারি আর হচ্ছে মানে সেকেন্ডারি? সো আপনার মাল্টিপল ডাটা সেন্টার থাকতে পারে, প্রত্যেকটা ডাটা সেন্টারে 2টা করে। হ্যাঁ, ডিসি তে 2টা, ডিআর এ 2টা, বা এমডিসি তে 2টা, বা একটা, এভাবে করে কনসিডার করতে আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা। So active directory order searching for the also. ভাইয়া ওই মাল্টিপল যখন ডোমেন কন্ট্রোলার হবে, লাইক প্রাইমারি ডোমেন কন্ট্রোলার, এডিশনাল ডোমেন কন্ট্রোলার, তো অলওয়েজ তো মনে করেন প্রাইমারি ডোমেন কন্ট্রোলার থেকে ডাটাবেস বা সব কনফিগারেশন অন্যগুলোতে অটো সিঙ্ক হবে, রাইট? আচ্ছা, ম্যানুয়ালি তো আর বারবার আর কি ডাবল ডাবল এন্ট্রি করা লাগবে না, অলরাউন্ড। ডিআর এর গুলাও কি ডিসির সাথে সিঙ্ক থাকবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই সিঙ্ক হবে। আচ্ছা আচ্ছা। এই যে আমি হচ্ছে 10,000 এমপ্লয়ি কোম্পানির জন্য যেটা দিয়েছি, সো এখানে সাজেস্ট করছে সিপিইউ 2 to 4 কোর। সো আমরা বেসিক্যালি 4 কোর কে সাজেস্ট করি। র‍্যাম 16 কোর, সো আমরা এখানে 16 কোর বা হচ্ছে 24 কোর দিই। হ্যাঁ, আরো এডিশনাল বেশি দিই। স্টোরেজ 200 জিবি, সো আমরা এখানে আরেকটু বেশি দিই, 300 জিবি দিই। হ্যাঁ, ডিস্ক, এসএসডি, নেটওয়ার্ক ব্যান্ডউইথ 1 জিবি বা 10 জিবি। ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনার হাই লেভেলের রিকোয়ারমেন্ট হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বেস প্রোডাকশন অনুযায়ী একটু মনে বাড়াই দিছে না ভাইয়া? হুম। তো আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি সেটআপ হয়ে গেছে। তো সেটআপ হওয়ার পর কিছু জিনিস বেসিক আমাদের সেটআপ করতে হয়। ডিএনএস টা আমাদের সেটআপ করতে হয়। তো ডিএনএস এর দুটো জোন ফাইল থাকে, আপনারা জানেন। একটা হচ্ছে ফরওয়ার্ড লুকআপ জোন, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, কিন্তু রিভার্স লুকআপ জোনটা আমাদের ক্রিয়েট হয় না। সো এটাকে আমাদের ক্রিয়েট করে নিতে হয়।
ফরওয়ার্ড লুকআপ জোন কি অটোই হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা রিভার্স লুকআপ জোনটা হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে। সো আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন ভুলে গেছি। এই যে আপনি যে দিছেন, ধরেন techavr.com, এটা কি মানে আমার সাপোজ ওইটা আমার ডোমেইন আছে অথবা ডোমেইন নাই, কিন্তু আমার জাস্ট ওই নামটা দিলে হবে, মানে এটার জন্য কি আমার কি ডোমেইন লাগবে? ডোমেইন বলতে আর কি আমি বুঝাচ্ছি আর কি কোম্পানির ওয়েবসাইট আর কি, নাকি জাস্ট আমি নামটা দিলে হবে অ্যাক্টিভ ডিরেক্টরি techavr.com? যেহেতু হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্কে কাজ করে, হ্যাঁ, সো জি সেক্ষেত্রে আপনার পাবলিকলি ডোমেন না থাকলেই হবে। বাট আপনি যদি চান যে ফিউচারে আপনি ক্লাউডের সাথে ইন্টিগ্রেট করবেন, হ্যাঁ, জি সেক্ষেত্রে ভাই। আপনার ডোমেন থাকাটা লাগবে, ম্যান্ডেটরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সাপোজ ধরুন ভাই আমার কোম্পানির ওয়েবসাইট নাই, কিন্তু তারপরেও যদি আমি অ্যাক্টিভ ডিরেক্টরি, এটা হচ্ছে আমার মানে ইন্টারনাল, তো সেক্ষেত্রে যদি আমি সাপোজ ধরুন দেখলাম roxypaints.com, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যদি আমি যদি দিই রক্সি ডট লোকাল, কিন্তু ওই ওটা থেকে কোনো প্রবলেম হবে নাকি স্ট্যান্ডার্ড হলো ওইটা আর কি, রক্সি পেন্টস ধরেন না, .com? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, জাস্ট একটা দিলে হবে। হুম। তো ভাই আমার একটা বেসিক্যালি, তো হ্যাঁ, জি বলেন। মনে করেন যে আমার অফিসের একটা মনে করেন ডোমেন আছে, পাবলিক ডোমেন xyz.com, হ্যাঁ। তো আমি এখন এই যে প্রাইভেটলি মনে করেন প্রাইভেট অর্থাৎ আমাদের অফিসের ডাটা সেন্টার বা সার্ভারে আমি নিজে একটা ইন্টারনাল এডি প্লাস ডিএনএস সার্ভার ক্রিয়েট করতেছি, হ্যাঁ। এখন এই এডিতেও তো একটা আলাদা প্রাইভেট ডোমেন ক্রিয়েট করব। তা এখন এই প্রাইভেট ডোমেনটা পাবলিক ডোমেনের সাথে কিভাবে এই কাজটা কিভাবে করে, যে আমার শুধু ওই আর কি ইউজার গুলো রিকোয়েস্ট ওই প্রাইভেট ডোমেন হ্যান্ডেল করে, আর পাবলিকলি যত রিকোয়েস্ট আসে ওটা কি প্রাইভেট পাবলিক ডোমেন দিয়ে যায়, নাকি আমি চাইলে এই প্রাইভেট ডোমেনটাকেও পাবলিকলি ইন্টারনেট দিয়ে পাবলিকলি ইউজ করতে পারবো? তো বেসিক্যালি ডোমেইন এক জিনিস, ডিএনএস আর এক জিনিস, অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে ডিফারেন্ট জিনিস, হ্যাঁ। তো ডোমেইন আপনি আসলে কখনো হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরিতে ডোমেইন বলতে পারবেন না যে এটা আপনার ডোমেইন, হচ্ছে আপনাকে ডোমেইন সার্ভিস যারা প্রোভাইড করে তাদের কাছ থেকে কিনতে হবে, হ্যাঁ। তো এটা বেসিক্যালি হচ্ছে আমরা একটা গ্লোবাল আইডেন্টিফাই xyz.com, xyz.net, xyz.org, xyz.info, রাইট? সেটা হচ্ছে গ্লোবাল আইডেন্টিটি, সেটা আপনাকে কিনতে হবে। ওকে, এখন যেটা হচ্ছে আপনার এই ডোমেইনটা বাইরের লোকজন কিভাবে আপনাকে চিনবে, রাইট? আপনি একটা সার্ভিস আপনার সেন্টারে হোস্ট করছেন, সেটার জন্য হচ্ছে ডিএনএস, হ্যাঁ। এখন আপনি মনে করেন যে আপনার কোনো সার্ভার নাই, তো আপনি আইএসপির কাছ থেকে ডিএনএস এজ এ সার্ভিস নিতে পারেন। ওকে, তো আপনার পাবলিক ডোমেইন, আপনার ডিএনএস সার্ভিস নিচ্ছেন হচ্ছে আইএসপির কাছ থেকে। তো আপনি মেল সার্ভিস ইউজ করেন এক্সওয়াইজেড, সে আসলে কিভাবে কমিউনিকেট করে? রিকোয়েস্টটা হচ্ছে আপনার ডোমেইনের কাছে আছে, যেটা হচ্ছে আপনি পাবলিক কিনে নিচ্ছেন, মেবি গোডেডি, জিওডাস, যারা প্রোভাইড সেল করে। ওকে, ওয়েব হোস্টিং বিডি, একজন জি জি হোস্ট। জি ওকে, জি তো ডোমেইনের সাথে দেখবেন একটা নেম সার্ভার বলে একটা অপশন থাকে। রাইট। জি তো বেসিক্যালি আপনি নেম সার্ভারে যদি আপনি আইএসপি ডিএনএস এর ইনফরমেশন দেন, সো ওই ডিএনএস সার্ভারটা হচ্ছে আপনার ডিএনএস সার্ভার হিসেবে হবে। আপনি যদি অ্যাক্টিভ ডিরেক্টরির যে ডিএনএস সেটার যদি নেট করে 53 পোর্টে নেট করে যদি সেটা দিয়ে দেন, সেটাও অ্যাজ এ ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে, আচ্ছা। হ্যাঁ। জি। বাট অ্যাক্টিভ ডিরেক্টরি শুধু ডিএনএস না, এটা হচ্ছে আমরা বলি এডি ইন্টিগ্রেটেড ডিএনএস বলি, হ্যাঁ। এটাকে ডিএনএস আলাদাভাবে ইনস্টল করা যায়। তো হুম, এখানে ডিএনএস একটা ফাংশনালিটি, আর অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে অবজেক্টের ডাটাবেস, হ্যাঁ, অবজেক্ট গুলা ম্যানেজ করা, রিসোর্স ম্যানেজ করা। জি তো আমরা হচ্ছে এখন ডিএনএস এর পার্টটাতে কাজ করতেছি। ডিএনএস এর দুইটা লুকআপ জোন থাকে, একটা ফরওয়ার্ড লুকআপ জোন যেখানে আমরা একটা নাম দিই, তার এগেইনস্টে একটা আইপি দিই, আর একটা হচ্ছে রিভার্স লুকআপ জোন, আইপির এগেইনস্টে একটা নামকে রিজলভ করে দেয়, হ্যাঁ। তো আমরা রিভার্স লুকআপ জোনকে কনফিগার করতেছি, বেসিক্যালি অ্যাড রিভার্স লুকআপ জোন জোন দিয়া নেক্সট নেক্সট ক্লিক। তো কথা বলতেছিলাম আমি আপনাদের সাথে। তো এখানে আমরা ক্রিয়েট করছি, এই যে নিউ জোন দিছি, তারপরে
এরকম উইজার আসছে নেক্সট, তো প্রাইমারি জোন নেক্সট, ডিফল্ট যা থাকে, হ্যাঁ যা আছে সবই নেক্সট দিবেন, এখানে কোনো কিছু করতে হবে না। ওকে, নেক্সট, তো এখানে আইপি ভার্সন কোন ভার্সনে, তো আমরা IPv4 নিয়ে কাজ করতেছি, তো এখানে আসলে কিছু করতে হবে না আপনাকে, জাস্ট হচ্ছে নেক্সট দিয়ে যাবেন। তো এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক ব্লকটা বলতে হবে, তো যেটা হচ্ছে 172.16.16, তো আপনি চাইলে দুইটাকে নাও দিতে পারেন, তাহলেও হবে, অথবা আপনি ফুল ব্লক, অনেকগুলো ব্লক না বলে XCC/24 বলে দিচ্ছি, হ্যাঁ এরপরে রাখি, তো এটাকে আমি দিলাম। তো এখানে আপনার মাল্টিপল থাকলে মাল্টিপল এভাবে অ্যাড করতে হবে, সেম স্টেপ বাই স্টেপ ফলো করে মাল্টিপল অ্যাড করতে হবে। আমি আপনাদের শেষ হোক তারপর এটা দেখাবো, এটা না অ্যাড করলে কি হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। Next. আচ্ছা ভাইয়া, এখানে তো আমাদের আইপি ব্লক তো অনেকগুলো সিরিজ থাকতে পারে। হ্যাঁ সবগুলো অ্যাড করতে হবে, 100টা থাকলে 100টা, 500টা থাকলে 500টা, 2টা থাকলে 2টা, একটা থাকলে একটা। এই যে, এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড, হ্যাঁ অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড DNS, বাট অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড DNS, নরমাল DNS। সো DNS এর আমরা DNS নিয়েও কাজ করব ওয়ান বাই ওয়ান, বাট অ্যাক্টিভ ডিরেক্টরি DNS মানে উইন্ডোজ সার্ভারের DNS, লিনাক্স DNS, there is no difference, ফাংশনালিটির দিক থেকে কোনো DNS পার্থক্য নাই। এই দেখেন এখানে একটা রিভার্স এন্ট্রি জেনারেট হবে, সো এখানে একটা DNS এন্ট্রি দেওয়া আছে যে AD01, এটা হচ্ছে হোস্ট নেম, এটা হচ্ছে IP অ্যাড্রেস। আমি PTR টাকে আপডেট করলে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, হ্যাঁ তো বেসিক্যালি আমি একটু রিফ্রেশ দিই, তো এখানে আমার একটা চলে আসার কথা, এই যে চলে আসছে PTR একটা, অর্থাৎ আমার IP এর এগেইনস্টে নাম, হ্যাঁ ফরওয়ার্ড লুকআপ জোনের কাজ হচ্ছে যাই নাম, নামের এগেইনস্টে হচ্ছে IP থাকে, রিভার্স লুকআপ জোনের হচ্ছে যাই IP এর এগেইনস্টে নাম থাকে। আমি যদি এখানে আরেকটা এন্ট্রি দিই, এই রেকর্ড www.techidia.com, সো এটা যদি IP অ্যাড্রেস হয় 172.16.16.100, সো বাই ডিফল্ট চেক থাকে, হ্যাঁ অ্যাড্রেস, ওকে ডান। তো এটার এগেইনস্টে আমার এখানে আরেকটা রেকর্ড অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এখন আমি যদি কি করি, আমি তো বাকি অন্যান্য সাবনেট অ্যাড করি না, আমি যদি অন্য সাবনেটের দিই কি হবে, লেটস সে হচ্ছে 192 mail.192.168.10.100, তো এটা দিলাম। এটা দেখেন এখানে কি বলছে, ওয়ার্নিং দ্য অ্যাসোসিয়েট পয়েন্টার রেকর্ড ক্যান নট বি ক্রিয়েটেড প্রবাবলি বিকজ the reference reverse lookup zone cannot be found, এটা হচ্ছে ইস্যু। সো আমাকে এখানে একটা রিভার্স লুকআপ জোন ক্রিয়েট করতে হবে, আমি রিভার্স লুকআপ জোন আরেকটা এভাবে ক্রিয়েট করি নেক্সট, তো আমি ওটা দিয়েছি কত 192, রাইট আচ্ছা 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 192.168.10 ডট দিছি, রাইট। তো আমি শুধু 192 দিয়ে তো রিভার্স লুকআপ দিব, যত 192 এর পরে যা আছে সবকিছু এখানে চলে আসবে। তো আমি এখানে আবার এটা একটু আপডেট করে দিই, এটা অ্যাপ্লাই, আবার এটাকে আবার দিলাম, ওকে 192, এটা দেখেন এটা রান্নার উপরে চলে আসছে। ভাইয়া এখানে মানে আপনি বুঝাচ্ছেন সাপোজ আমার যদি 192.168.10 একটা থাকে নেটওয়ার্ক, 192.168.20 যদি একটা নেটওয়ার্ক থাকে, এইভাবে যদি 5টা থাকে, তো 5টাকে আমি শুধুমাত্র 192 দিয়ে ইন্ডিকেট করলে আমার মানে হবে এরকম। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যদি ওভাবে দিই তাহলে আমাকে 5টাকে আলাদা আলাদা ভাবে দিতে হবে, কিন্তু আমি ওরকম 5টারে আমি জাস্ট 192 দিলে আমার হবে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আর ভাইয়া এখানে কি গ্লোবালি মানে ডিএনএস মানে ওয়েবসাইট গুলোর এগেনস্টে যে আইপি গুলো হয় সেটা কেউ করতে হবে এখানে? না, এখানে হচ্ছে সব লোকাল। যদি গ্লোবালও দিতে চান সেটা কিভাবে কাজ করে ওটা আমি ডিফারেন্ট ডেতে আপনাদেরকে দেখাবো, বাট এতটুকু মনে রাখি এখানে সবই হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি নরমাল লোকাল এন্ট্রি গুলো আমরা দিই। স্পেশাল কেসে হচ্ছে পাবলিক আইপি, হ্যাঁ স্পেশাল কেসে, আদারওয়াইজ সবই হচ্ছে লোকাল, যেহেতু অ্যাক্টিভ ডিরেক্টরি আপনার লোকাল নেটওয়ার্কে কাজ করে। তো একটু আগে একজন কাস্টমার হচ্ছে আমাকে ফোন দিয়েছিল, তারা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাজুরে হোস্ট করতেছে। তো আমি কিছু সাজেশন দিয়েছি যে এটা আসলে রিকমেন্ডেড না, কোথায় কোথায় ডিপেন্ডেন্সি আছে সেটা নিয়ে একটু পরে ডিসকাস করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিছু রিজন আছে, যেহেতু অ্যাক্টিভ ডিরেক্টরিতে আপনি যদি এডব্লিউএস রাখেন বা ডিফারেন্ট ক্লাউড প্ল্যাটফর্ম রাখেন, অ্যাজুরে রাখেন, সেক্ষেত্রে চ্যালেঞ্জ হলো আপনার নেটওয়ার্ক যদি ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু কোনো মেশিন কিন্তু ইউজার কিন্তু অথেন্টিকেট করতে পারবে না। ওকে, তো এটা নেটওয়ার্কের সাথে খুবই সেনসিটিভ, এবং অ্যাক্টিভ ডিরেক্টরি না থাকলে আপনি তো কোনো কিছুই অ্যাক্সেস করতে পারবেন না। যদিও মেশিনে হচ্ছে যদি ক্যাশ সাইন ইন এনাবল থাকে, অপশন এনাবল থাকে, সেক্ষেত্রে আপনি মেশিনে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অন্যান্য সার্ভিস গুলোতে যেমন আপনার যদি অনপ্রেমে এক্সচেঞ্জ সার্ভার থাকে, এক্সচেঞ্জ অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে কানেক্ট না করতে পারলে এক্সচেঞ্জ সার্ভিস কিন্তু ডাউন হয়ে যাবে। তো এরকম আরো অনেক সার্ভিস থাকতে পারে, রাইট, যেটা আমি জানি না। আনটিল আপনি যদি না বলতে পারেন যে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে কোনো সার্ভিস ডিপেন্ডেন্সি নেই, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যদি নেটওয়ার্ক ডাউন থাকে, অ্যাক্টিভ ডিরেক্টরি যদি আনরিচেবল থাকে, আপনার ইন্ডের কোনো সমস্যা নাই, ততক্ষণ না পর্যন্ত আমি আপনাকে বলবো যে আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি আপনার নেটওয়ার্কে ডেপ্লয় করেন, অথবা মাইক্রোসফটের অ্যাক্টিভ ডিরেক্টরির ক্লাউড সফটওয়্যার যে সার্ভিস আছে যেটাকে এনআইডি বলে বা অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি বলে, সেটা ইউজ করতে হবে। ওকে, আমরা আজকে মোটামুটি একটু সরি, যেটা হচ্ছে আপনাদের মিটিংটা জেনারেট করতে, যারা মিটিং লিংক জেনারেট করে তারা ইস্যুর কারণে টাইমলি জেনারেট করতে পারে নাই। হ্যাঁ, কার মাথার উপর দিয়ে যাচ্ছে একটু বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলেন। আজকে ক্লাস আমি কিছুই বুঝিনি, এবং আমি কখনো মানে সার্ভার অথবা অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমি কখনো কাজও করিনি। আমার মূলত আচ্ছা, আমার জব এক্সপিরিয়েন্স হচ্ছে নেটওয়ার্কিং আর হচ্ছে হার্ডওয়্যার। তো বুঝতে পারছি। এই সেক্টরে আসাটা মূলত হচ্ছে আমার ইন্টারেস্ট আর হচ্ছে ফিউচার ডেভেলপের জন্য ক্যারিয়ারে। তো এই বুঝতে জন্য পারছি। মানে সবটাই আমার কাছে পুরাটাই নতুন। আমি অ্যাক্টিভ ডিরেক্টরি কিভাবে কাজ করে সেটা আমি কখনো ঘাটাঘাটি করিনি এবং জানতাম না। তো আজকে আমার ফার্স্ট ক্লাস আর কি। তো এই জন্য আসলে জিনিসগুলো আমার মাথার উপর দিয়ে গেছে বেশিরভাগই। ওকে, সেক্ষেত্রে আমার সাজেশন মানে আমাকে একটু সাজেশন দিলে ভালো হতো যে কিভাবে আমি স্টাডি করবো আর কি। বুঝতে পারছি। তো আমরা বেসিক্যালি স্টাডি তো শুরু করে দিয়েছিলাম, তো আপনি যেহেতু মিস করছেন, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মডিউল ডেপ্লয়। তো এখানে আমরা লার্নিং পাথ এগুলো কমপ্লিট করছিলাম। ওকে, তো আমি আপনাকে দিচ্ছি, হ্যাঁ, আমার লাস্ট ক্লাসের ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদেরকে রেকর্ডিং শেয়ার করা হয়েছে, দেখবেন। প্লাস হচ্ছে আমার কথাগুলো শুনবেন না, কোনো কিছু বোঝার চেষ্টা করবেন না, দরকার নাই। আপনি এই যে লিংকটা দিয়েছি এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনি আপনার লার্নিং প্রোফাইল কিভাবে সেট আপ করে সেটা আমার ডে 1 এর ক্লাসে বা ডে 2 ওরিয়েন্টেশন ক্লাস অথবা ওয়ার্কশপ দুটাতেই সেম জিনিস বলা আছে, সেই ভিডিওটা দেখবেন। দেখার পরেও যদি আপনাকে মনে হয় যে আপনি তারপরেও বুঝতেছেন না, আপনি নেক্সট ডেতে জাস্ট ক্লাস শুরু হওয়ার সময় আপনি আমাকে বলবেন যে আপনার এই জায়গায় গ্যাপ আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ভাই আমি একটু বলতে পারি? জি অবশ্যই বলতে পারেন। আচ্ছা, আমি প্রথম ক্লাস থেকে করতেছি ক্লাসটা। সো আমরা অ্যাকচুয়ালি এখানে আসছি কিছু ডেপথ জানার জন্য। সো আপনি যেটা করতেছেন এটা একটা জাস্ট ওভারভিউ দেখাচ্ছেন আমার কাছে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ডিএনএস সম্বন্ধে ডিটেলস বলেন নাই, আপনি জাস্ট ডিএনএস কনফিগার করা দেখাচ্ছেন। অ্যাকচুয়ালি ডিএনএস সম্বন্ধে যদি কিছু একটা আইডিয়া দিতেন
তাহলে আমাদের জন্য ভালো হতো। ফরওয়ার্ড জোন, রিভার্স জোন, এগুলো জাস্ট একটা ওভারভিউ হয়ে যাচ্ছে, কিন্তু বাট এটা যদি আপনি একটু ডেপলি বলেন তাহলে কি হচ্ছে জিনিসটা বোঝা যায়। এখানে সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করে, কিন্তু বেসিক জিনিসটা জানা থাকলে বেটার হয়। কনফিগারেশন তো আমরা ইউটিউব দেখেও করতে পারি, বাট আমরা যদি ডেফিনেটলি তো যদি আমি না জানি তাহলে আমাদের জন্য খুব একটা মানে এক্সপিরিয়েন্স আমাদের গ্যাদার হচ্ছে না। সো এখানে অনেকে এক্সপার্ট আছে, তারা মানে ডিফারেন্ট কোশ্চেন করতেছে, সো তাদের কোশ্চেন গুলা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সো আমরা কিছু কিছু বুঝি, বাট তারপরেও জিনিসটা একটু একই লেভেলে গেলে সবার জন্য ভালো হয়। তো ওকে, ডেফিনেটলি এটা হচ্ছে সেকেন্ড ক্লাস আই হোপ, রাইট? আমি ফার্স্ট ক্লাস থেকে করতেছি, ওরিয়েন্টেশনও করেছি আমি। সো Okay. আমার মতে আপনি যদি ডিএনএস একটা প্রাইমারি বেসিক ধারণা দেন কেন জোনগুলো লাগবে, দেন তখন কি হল আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। ওকে, ডেফিনেটলি আমরা সেগুলা দিব। আমি মানে জাস্ট আজকে হচ্ছে এডিডিএস সেটআপটা দেখানোর মূল উদ্দেশ্য জি ছিল। হ্যাঁ, জি তো সেটআপ করতে হলে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি পার্টে হচ্ছে যে জোন ফাইলটা কনফিগার করতে হয়। হ্যাঁ, জি তো আমি একটা ক্লাসে নিব হাউ ডিএনএস ওয়ার্ক, ঠিক আছে? এবং তারপর যে ডিএনএস প্রথম দিন আপনি DNS সম্ভবত সেকেন্ড দিন আপনি ওই যে ফরেস্ট নিয়ে জিনিসটা বুঝেছিলেন, ফরেস্ট এবং ইয়ে নিয়ে যে ডোমেন কন্ট্রোলারটা নিয়ে, তো ওই জিনিসটাও একটু স্ট্রাকচারাল ভাবে বুঝালে দেন তখন আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডেবলটা হয় আর কি, যে হ্যাঁ আমরা কেন করব। আজকেও অনেকে কোশ্চেন করছে যে এটা কেন আমরা ক্রিয়েট করতেছি, ফরেস্টটা কি। হ্যাঁ, সো এটা একটু যদি বেসিক আমরা এটা অনলাইনে ঘাটলে আমরা ইজিলি পেয়ে যাব, বাট একটা জায়গায় আমরা যখন ক্লাস করতেছি দেখা গেল সবাইকে একই প্যারালালে গেলে আমাদের জন্য বেটার হয়। বুঝতে পারছি, থ্যাংক ইউ, ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। তো আমি যেটা চিন্তা করি, অনেকে হয়তো কাজ করে আসছে, অনেকে কাজ করে নাই। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হয়, আমি যদি প্রথম শুরুতে আর্কিটেকচার লেভেলে ডিপ ডাউনে যাই, অনেকের জন্য টাফ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে বেসিক আইডিয়াটা হয়, তারপরে যেহেতু আপনাদের অনেকগুলা ক্লাস, টোটাল হচ্ছে 30টা ক্লাস, রাইট? তো পরবর্তীতে ওটার ডিপ ডাউনে আমরা যাবো। তো আমাদের ডিএনএস নিয়ে আলাদা একটা ক্লাসই আছে, ডিএনএস এর উপরে আমাদের টপিকস আছে। তখন আমি প্ল্যান করছিলাম যে সেটাতে যাব, যেহেতু এটা শুধু অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড, সেজন্য এটা আর কি আমরা এজ এ লার্নিং পাথ যেভাবে আমরা পড়ে আসছি। হ্যাঁ, তো এই যে, ঠিক আছে। তো আপনারা যদি বলেন সমস্যা নাই, আমরা যেতে যেতে পারি। তো আজকে যেহেতু আর সময় নেই, অলরেডি 11:13 বাজে। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে সেটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন, কোনো ফিডব্যাক, কোনো সাজেশন? তো ভাই রাইট টাইমে ক্লাস হলে আমাদের জন্য বেটার হয়, বিকজ অফ আমরা ম্যাক্সিমামই সার্ভিস হোল্ডার। বুঝতে পারছি। তো আজকে যেটা হয় কি, অনেক সময় আমার ইন থেকে ঝামেলা হয়ে যায়, যেমন হচ্ছে আমিও আসলে প্রাইভেট সার্ভিস হোল্ডার, তো দেখা যাচ্ছে সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে। হ্যাঁ, তো আজকে যেটা হচ্ছে, এটা আসলে ওই যিনি হচ্ছে ট্রেনিং বেসিক্যালি মিটিং লিংকটা জেনারেট করে, উনি হয়তো কোনো ইস্যুর কারণে দিতে পারে না। পরে আমি যোগাযোগ করলাম, কল দিলাম, পরে অন্য আরেকজন ক্রিয়েট করে দিয়েছে। হ্যাঁ, এটা একটু ইস্যু হয়ে গেছে। তো ডেফিনেটলি আমি আমার ইন থেকে চেষ্টা করব আপনাদের ক্লাসগুলো অন টাইমে হওয়ার জন্য। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো ইস্যু হবে, তো আমার কারণে যদি কোনো ইস্যু হয়, ডেফিনেটলি লেটস অনেক সময় দেখা যায় যে ক্লাসের মাঝখানে হয়তো একটা আর্জেন্সি পড়ে যায়, তখন আমাকে স্কিপ করতে হয়। সেটা হচ্ছে যে আপনাদের যে নাম্বার অফ ক্লাসের যে কাউন্টটা আছে 30টা, আমি সেটা নোট রাখি, এবং ওইটা তখন এডিশনাল 1-2টা ক্লাস এরকম এডিশনাল নেওয়া হবে। তো আপনাদের যে আওয়ার নাম্বার অফ আওয়ার্স দেওয়ার কথা, সেটা ডেফিনেটলি আমি ওই আওয়ার দেবো, এবং প্লাস হচ্ছে আপনাদের যে সিলেবাস, সেই সিলেবাস কমপ্লিট করা হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।